আচ্ছা, তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও ডিজিটাল ডিভাইস। তো আমরা প্রথমে একটু দেখি, এখানে ইনফরমেশন দেয়া আছে, সেটা হচ্ছে জর্জ বুল 1854 সালে বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন। সালটা গুরুত্বপূর্ণ, আর বুলিয়ান অ্যালজেব্রা তো বুল আবিষ্কার করছে, এটা সহজে মনে রাখার কথা। এবং তার বুলিয়ান অ্যালজেব্রা তিনি যে গ্রন্থে প্রকাশ করেন সেই গ্রন্থটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ লজিক। ঠিক আছে, এই বইটার নামও মনে রাখতে হবে। ঠিক আছে, আর এখানে বুলিয়ান অ্যালজেব্রা আর দশমিক অ্যালজেব্রার মধ্যে কিছু পার্থক্য দেয়া আছে। এই পার্থক্যগুলো আমরা দেখি। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা শুধুমাত্র 0 আর 1 নিয়ে কাজ করতে পারবো, আর দশমিক অ্যালজেব্রায় আমরা 0 থেকে 9 যে কোনো সংখ্যা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, তারপর এখানে আরো কিছু তথ্য দেয়া আছে যে বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা যায় না, কিন্তু আমাদের দশমিক অ্যালজেব্রায় আমরা এগুলো ব্যবহার করি। ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা এগুলো ব্যবহার করি। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ ও গুণের মাধ্যমে আমরা সমস্ত গাণিতিক কাজ করি। ঠিক আছে, অপর ক্ষেত্রে আমাদের যে দশমিক অ্যালজেব্রা, এখানে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ 4টা ক্ষেত্রে কাজগুলো করে থাকি। ঠিক আছে, আর এখানে জ্যামিতিক আর ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না বুলিয়ান অ্যালজেব্রায়, আর আমরা দশমিক অ্যালজেব্রায় এই দুটোই ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই কম্পারিজনটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় বুলিয়ান ধ্রুবক। ঠিক আছে, বুলিয়ান ধ্রুবক হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় যে জিনিসটার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, যেটার মান ভ্যারি করে না, মানে যেটার কোনো পরিবর্তন নাই। যেমন বুলিয়ান অ্যালজেব্রায় 0 আর যে 1টা আছে, এই দুইটার মান কিন্তু কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে, মানে এই দুইটা হচ্ছে ধ্রুবক। আর চলক হচ্ছে যার মানটা আমরা পরিবর্তন করতে পারবো। ঠিক আছে, যেমন বুলিয়ান অ্যালজেব্রায় সাধারণত আমরা এ আর বি এই দুইটাকে আমরা বুলিয়ান চলক হিসেবে ধরি। ঠিক আছে, আর বুলিয়ান অ্যালজেব্রার ক্রিয়া হচ্ছে, এখানে 3টা ক্রিয়া দেয়া আছে, এন্ড, অর আর নট। ঠিক আছে, এখানে এন্ড অপারেশনটা হচ্ছে ডট চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়, অর্থাৎ এন্ড অপারেশন দ্বারা আমরা সাধারণত গুণটাকে বুঝাই, আর অর অপারেশন দ্বারা হচ্ছে আমরা যোগকে বুঝাই, আর নট অপারেশন দ্বারা আমরা কমপ্লিমেন্ট বুঝাই। ঠিক আছে, এটাকে এই যে স্ল্যাশ আর ওই যে হাইফেন এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে 0-র কমপ্লিমেন্ট কিন্তু 1। ঠিক আছে, আমরা যদি কোনোটাকে নট অপারেশন করি, তখন আমরা জিরোর যদি আমরা নট করি তাহলে 1 হবে, আর 1কে যদি নট করি তাহলে কিন্তু 0 হবে, কারণ 0-র কমপ্লিমেন্ট 1, 1-এর কমপ্লিমেন্ট 0। ঠিক আছে, আর এন্ড এর ক্ষেত্রে যেহেতু আমরা গুণ করব, অর্থাৎ গুণের যে সকল সূত্র আছে সেই সকল সূত্র দিয়ে আমরা গুণ করব, আর অর এর ক্ষেত্রে আমরা যোগ করব। এগুলো সূত্রগুলো আমরা আগে পড়ে আসছি। আচ্ছা, ঠিক আছে, বুলিয়ান স্বতঃসিদ্ধ। এখানে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এখানে যোগের যে সূত্রগুলো এখানে এগুলো দেয়া আছে, আর গুণের সূত্রগুলো এখানে দেয়া আছে। যোগের স্বতঃসিদ্ধটা মানে হচ্ছে অর। ঠিক আছে, অর অপারেশনটা, আর গুণের ক্ষেত্রে এন্ড, এটা উপরে বলে আসলাম। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। আর দ্বৈত নীতিটা দেয়া আছে। দ্বৈত নীতি হচ্ছে আমরা যদি এই যে এন্ড আর অর যদি পরস্পরকে বিনিময় করি, ঠিক আছে, সে সকল ক্ষেত্রে এই যে এন্ড এর ক্ষেত্রে দেখো 1+1 করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা পাইছি কিন্তু 1। ঠিক আছে, মানে এন্ড কে আমরা অর, মানে অর এটা হচ্ছে 1+1, তার মানে এটা অর অর অপারেশনে আছে। ঠিক আছে, এটাকে আমরা যদি এন্ড করি, যেমন দেখো এখানে এটাকে আমরা এন্ড করছি, তার মানে এখানে ডট চলে আসছে, মানে গুণ চলে আসছে। ঠিক আছে, 1+1 এখানে 1, কিন্তু 1.1 এটাও হচ্ছে 1। ঠিক আছে, আর হচ্ছে 0 আর 1 কে যদি আমরা পরস্পর বিনিময় করি, এখানে দেখো 0 আর 1 আমরা যোগ করছি, এখানে অ্যান্সার যেটা পাওয়া গেছে, আবার 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 দিছি, সেম অ্যান্সার পাওয়া গেছে, এখানেও সেম। এটা তোমরা দেখো, এটা হচ্ছে দ্বৈত নীতি। তারপর হচ্ছে বুলিয়ান পূরক, যেটা আমি আগে বলে আসলাম, যখন নট অপারেশন হবে, নট অপারেশনে কি হয়, ওইটার কমপ্লিমেন্টটা আসে, পূরকটা আসে। অর্থাৎ 0 যদি থাকে তাহলে 1 আসবে, 1 থাকলে 0 হবে। ঠিক আছে, যেমন এইটাকে আমরা প্রকাশ করি, এই যে এ এর পূরক হচ্ছে এ প্রাইম। ঠিক আছে, এইভাবে আমরা এটা প্রকাশ করি। তারপরে বুলিয়ান উপপাদ্যর সূত্র আছে, সূত্রগুলো তোমরা দেখে নাও। a+1 এখানে দেয়া আছে। আমরা যদি কোনো এই যে 1 বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যদি 1 এর সাথে কোনো কিছু যোগ করি তাহলে 1 হবে।
ঠিক আছে। আর এই যে জিরোর সাথে কোনো কিছু যোগ করলে ওই সংখ্যাটা হয় সেম থাকতেছে, a প্লাস জিরো ইকুয়াল a। আর কমপ্লিমেন্ট জিনিসটা আর যদি মূল জিনিসটা আমরা যদি যোগ করে নেই তাহলে কিন্তু 1 হয়, ঠিক আছে। কিন্তু এইটা গুণের ক্ষেত্রে কমপ্লিমেন্টটা আর ওই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 0 হবে। আর দুইটা সংখ্যা যখন আমরা যোগ করতেছি তখন একটা সংখ্যা আসতেছে, অর্থাৎ a প্লাস a ইকুয়াল a এই ক্ষেত্রে। আর a ইন্টু a এর ক্ষেত্রেও a হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে। বিনিময় উপপাদ্যটা একটু দেখি। বিনিময় উপপাদ্য হচ্ছে এই যে দেখো, a প্লাস বি, এটাকে বিনিময় করে দিচ্ছি, বি এর জায়গায় a, এর জায়গায় বি দিচ্ছি, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু সেম, a প্লাস বি আর বি প্লাস a, অথবা a ডট a আর বি ডট a দুইটাই সেম, ঠিক আছে। অনুষঙ্গ উপপাদ্যটা একটু দেখি। এই অনুষঙ্গ উপপাদ্যে আমরা শুধু ব্র্যাকেটটা চেঞ্জ করে দিচ্ছি, a প্লাস বি প্লাস সি, এই ব্র্যাকেটটা আমরা বি প্লাস সি এর জায়গায় ছিল, আর a আর b এর জায়গায় আমরা ব্র্যাকেটটা নিয়ে যাচ্ছি, সেম গুণের ক্ষেত্রেও। আর বিভাজন উপপাদ্য, এখানে দেখো বিভাজন উপপাদ্যটাকে আমরা শুধুমাত্র এখানে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখো, এখানে কি হওয়ার কথা, এ এ তারপরে বি প্লাস সি দেয়া আছে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হচ্ছে, এ বি প্লাস এসি হচ্ছে না গুণ করে দিলে, এটাই। তারপর হচ্ছে ডি মর্গ্যানস উপপাদ্য। এই জিনিসটা আমাদের এটা খুবই কাজে লাগবে, এই জিনিসটা সবারই মনে থাকার কথা। এ প্লাস বি পুরোটার উপর যদি আমরা কমপ্লিমেন্ট দেই তাহলে আমরা দুইটার আলাদা আলাদা কমপ্লিমেন্ট তখন দিতে পারবো যখন ওই দুটাকে আমরা গুণ করব। এই যে দেখো, কমপ্লিমেন্টটা আলাদা আলাদা ভাবে এ এর কাছে আসছে, বি এর কাছে আসছে, কিন্তু যোগটা হয়ে গেছে গুণ, ডট হয়ে গেছে। আবার যদি দুইটার গুণের যদি একটা কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা সেটাকে আলাদা আলাদা ভাবে যখন কমপ্লিমেন্ট লিখবো তখন আমাদের এই গুণটার জায়গায় আমাদেরকে প্লাস চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এটা সহায়ক উপপাদ্য আরেকটা আছে, এ প্লাস এ বি ইকুয়াল এ। এটা কিভাবে হয়, এটা আমরা শতক সারণীর মাধ্যমেও আমরা এটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে। এটা এটা আমরা একটু দেখাই। ঠিক আছে, এটা আমরা আরেকভাবে প্রমাণ করছি, এই যে এখানে আছে এটা, এই যে এ প্লাস এ বি, তাহলে এর সাথে এ প্লাস এ বি, এখান থেকে আমরা এ কমন নিয়ে নিছি, এ কমন নিলে থাকে ওয়ান প্লাস বি। আর এখানে আমরা পড়ে আসলাম ওয়ানের সাথে কোনো কিছু যদি আমরা যোগ করি তাহলে ওয়ান হয়, এই জন্য আমাদের এই যে এই পুরোটার মান ওয়ান হয়ে গেছে, আর ওয়ানের সাথে এ গুণ করে আমাদের এ হয়ে গেছে। এটাকে আমরা শতক সারণীর মাধ্যমেও দেখাতে পারতাম আর কি। আচ্ছা দেখাই আমি, লেখাটা অনেক কষ্টকর এখানে। এ বি, এটা হচ্ছে এ বি, আর এটা আমাদের ফাইনালি যে রেজাল্টটা। আচ্ছা, এর মান এখানে আমরা দিলাম 0, বি এর মান যদি 1 দেই তাহলে এ বির মান 0, ঠিক আছে। তাহলে এ প্লাস এ বি ইকুয়াল এ, ঠিক আছে। এ মানে এ প্লাস এ বির এই যে এটা ঘরটা, এটা তোমরা দেখে নাও, এখানে লেখাটা অনেক কষ্টকর, ঠিক আছে। তাহলে এ আর এ বি যদি আমরা যোগ করি তাহলে 0, আর 0 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে 0। এখানে যদি আমরা 1 আর এইখানে যদি আমরা 0 দেই তাহলে 1 আর 0 গুণ করলে এখানেও 0, ঠিক আছে। আবার যদি আমরা এটা যোগ করি, এই যে এ প্লাস এ বি, ঠিক আছে, এখানে 1, ঠিক আছে। এখানে লেখাটা খুবই কষ্টকর, এগুলো তোমাদের প্রমাণটা পরীক্ষায় আসবে না, তোমরা এই যে এই জিনিসটা একটু দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, তারপর ডি মর্গানের উপপাদ্যটা এখানে দেয়া আছে, যেটা আমরা আগে পড়ে আসলাম, যোগের উপর পুরাটার উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে দুইটা আমরা আলাদা আলাদা তখন লিখতে পারবো, তখন যোগটা হয়ে যাবে গুণ, আর যদি গুণ থাকে গুণটা হয়ে যাবে যোগ, ঠিক আছে। এখানে গেট গুলো ব্যবহার করা হয়েছে, গেট গুলো আমরা এখনো পড়ে আসি নাই, এই জন্য আমি এখানে দেখাচ্ছি না। আচ্ছা, তিন চলকের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্যটা তোমরা দেখে নাও, এখানেও সেম, ঠিক আছে। এখানে শুধুমাত্র তিনটা চলক ইউজ করা হয়েছে, আর এটার প্রমাণটা এই যে বড় একটা সারণী, এটার মধ্যে দিয়ে এই প্রমাণটা দেয়া হয়েছে। আচ্ছা,
এরপর আসবে সত্যক সারণী, কারণ আমরা যে এরপরে যে আমরা গেট পড়বো অথবা আমরা যে এই যে এখন একটু আগে পড়ে আসলাম আমাদের ডি মর্গ্যান উপপাদ্য, এই সবগুলোর ক্ষেত্রে আমরা একটা সারণী ইউজ করতেছি। এই সারণী এটাকে বলা হচ্ছে সত্যক সারণী। ঠিক আছে, এখন এই সত্যক সারণীটা নিয়ে আমরা পড়ি, কারণ আমরা সকল ক্ষেত্রে এখন সত্যক সারণী ইউজ করবো। সত্যক সারণীর ক্ষেত্রে এই যে সূত্রটা একটু মনে রাখবা, যদি দুইটা ইনপুট থাকে সেক্ষেত্রে আমাদের 4টা ধাপে কাজটা করতে হবে, এবং ধাপগুলো এরকম হবে। এই যে দেখো, এগুলো তো আমাদের টাইটেল লিখতে, এই যে এই ধাপগুলো, এগুলো টাইটেল লিখতে আমাদের চলে গেছে। আমাদের ইনপুট কয়টা? একটা, দুইটা। ঠিক আছে, দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের কয়টা ধাপ বলছে? 4টা ধাপ হবে। এই যে দেখো, 1 2 3 4। ঠিক আছে, এরকম 4টা ধাপ হবে। যদি আমাদের 3টা ইনপুট হতো সে সকল ক্ষেত্রে আমাদের ধাপ হতো কয়টা বলো তো? ভাইয়া 8টা ধাপ হতো। 8টা ধাপ হতো। ধাপগুলো হতো, প্রথমে আমরা 8টার মধ্যে অর্ধেকগুলো আমরা প্রথমে 0 লিখতাম, এভাবে 0 0 0 0 0, তারপরে 1 হতো, আবার নিচে 4টা। ঠিক আছে, তারপর আবার প্রথম দুইটা 0, তারপরে 1 1, পরে 2টা 1। হ্যাঁ 1 1। আচ্ছা, এইভাবে হতো। এগুলা এগুলো খুবই ডিসক্রিপটিভ বিষয়, এগুলো আমাদের অত লাগবে না। আচ্ছা, ঠিক আছে, এখানে কিছু সমাধান দেয়া আছে, এগুলো আমরা একটু দেখি। কারণ এগুলার সিম্পলিফিকেশন গুলা এইটা দিয়ে বলতে পারে যে এটা সিম্পলিফিকেশনটা কি হবে, এরকম প্রশ্ন কিন্তু থাকে। ঠিক আছে, আমরা প্রথমটার ক্ষেত্রে একটু দেখি। প্রথমে যেটা আমরা দেখছি এক্স ওয়াই জেড, মানে এক্স ওয়াই বার জেড, তারপর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, তারপর এক্স ওয়াই জেড। ঠিক আছে, প্রথমে যে দুইটা, এটার মধ্যে ওয়াই প্রাইম জেডটা আমরা কমন নিয়ে নিছি। ঠিক আছে, কমন নেওয়ার কারণে আমাদের এখানে থাকলো এক্স প্লাস এক্স প্রাইম। ঠিক আছে, আর তারপরে এক্স ওয়াই জেডটা এখানে থেকে গেছে। আর আমরা যদি এই দুইটার প্রাইমটা আমরা যদি যোগ করে নিই তাহলে যোগ হয় 1। ঠিক আছে, 1 এর সাথে আমরা ওয়াই প্রাইম জেডটা গুণ করে দিলাম, তাহলে ওয়াই প্রাইম জেড হইলো। আর এদিকে আছে এক্স ওয়াই জেড। আবার এই যে এক্স ওয়াই জেড, ঠিক আছে, ওইটা আমরা সাইডে রাখলাম। আর ওয়াই প্রাইম জেড, ঠিক আছে, এটার সাথে 1 প্লাস, মানে ওয়াই প্রাইম জেড যেটা আছে এখানে দেখো তোমরা, ওয়াই প্রাইম জেড। ঠিক আছে, এর সাথে আমরা ডট 1 লিখতে পারি কিনা এটা বলো। হ্যাঁ পারি। তাহলে প্লাস 1 গুণ লিখতে করতে পারি। পারি। হ্যাঁ, তাহলে আবার 1 এর সাথে আমরা কোনো কিছু যোগ করেও লিখতে পারি, কারণ 1 এর সাথে কোনো কিছু যোগ করলে কি ওই সংখ্যাটাই হয়। তাহলে আমরা 1 প্লাস এক্সও হ্যাঁ লিখতে 1 পারবো। এই জন্য আমরা এখানে দেখো 1 প্লাস এক্স লিখে ফেলছি। তারপরে আমরা এটাকে গুণ করে দিছি, ওয়াই প্রাইম জেড, তারপরে দিছি ওয়াই প্রাইম জেড এক্স। ঠিক আছে, এক্স ওয়াই প্রাইম জেড। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এক্স আর জেড কমন নিয়ে নিছি, তাহলে ওয়াই প্রাইম ওয়াই, আর প্রাইমের সাথে মূল সংখ্যাটা যোগ করলে কত হয়? 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে থাকলো এক্স হুম। জেড আর ওয়াই জেড, ওয়াই প্রাইম জেড আর এক্স জেড। ঠিক আছে, এইভাবে তোমরা যে উপরে সূত্রগুলো পড়ে আসছো, এই সূত্রগুলা ইউজ করে করে তোমরা এইগুলা সমাধান করতে পারবা। ঠিক আছে, এইখানে আরেকটা দেখাই। এখানে দেখো, আমাদের ডি মর্গানের সূত্রটা কি ছিল? আমরা যদি পুরোটার উপর যদি প্রাইম থাকে, ওইগুলাকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে প্রাইম গুলো আলাদা আলাদা ভাবে আলাদা তারপর আলাদা আসে। প্রাইম করে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এ প্রাইম প্লাস সি পুরোটার উপর প্রাইম দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এর উপর আগেই একটা প্রাইম ছিল, ওইটা থাকলো, এবং তার উপর আলাদাভাবে প্রাইম হলো, তারপর এখানে ডটটা আসলো, তারপরে সি এর উপর প্রাইম হলো। ঠিক আছে, আর এখন কোন যোগ থাকলে সংখ্যার উপর গুণ যদি হয়ে যাবে। ডাবল প্রাইম থাকে তাহলে এই ডাবল প্রাইমটা চলে গিয়ে মূল সংখ্যাটা হয়ে যায়। তাহলে এখানে কি আসলো? হুম এ সি প্রাইম আসলো। সেম এইভাবে আমরা হুম। এটার ক্ষেত্রেও ডি এর ডাবল প্রাইমটা উঠে গিয়ে হলো, তাহলে এ সি বার প্লাস বি বার ডি আসলো। বিবার। হুম, ঠিক আছে, এভাবে এভাবে সূত্রগুলো ইউজ করে আমরা আসতে পারবো। এখানে এখানে দেওয়া আছে, এটা আমরা পরে পড়তেছি। ঠিক আছে, এই সমাধানগুলো একটু তোমরা দেখে নিও, বইয়ে সব বইয়ে দেয়া আছে এরকম সমাধানগুলো। এগুলো সিম্পলিফিকেশন গুলো একটু প্র্যাকটিস করলে তোমরা পেয়ে যাবে। এখন আমরা পড়বো মৌলিক গেট। ঠিক আছে, আমাদের মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড, অর আর হচ্ছে নট। ঠিক আছে, এন্ড, অর আর নট অপারেশন আমরা একটু আগেই পড়ে আসছি, এক্ষেত্রেও সেম।
তোমাদের এন্ড অর আর নট এর আমাদের এন্ড এর ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে আমরা কি করব বলো তো? গুণ করব। হ্যাঁ, গুণ করব। ঠিক আছে, এখানে আমরা গুণ করতেছি। আর এন্ড এর ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এন্ড এর যে এই যে সার্কিটটা, ঠিক আছে, লজিক সার্কিট। হুম। লজিক সার্কিট আমি বোঝাচ্ছি। আগে শর্তক সারণীটা আমরা দেখি। ঠিক আছে, জিরো জিরো গুণ করব। জিরো আর জিরো, জিরো আর জিরো গুণ করলে হচ্ছে জিরো, জিরো ওয়ান গুণ করলে জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো, আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয়। আচ্ছা, এখান থেকে আমরা একটা সম্পর্ক পাচ্ছি। সম্পর্কটা কি বলতো? একটা জিনিস পাচ্ছি, ধারণা পাচ্ছি। একটা ইনপুট যদি জিরো হয় তাহলে সেটার মান হবে জিরো। হ্যাঁ, মানে যে কোনো একটা ইনপুটের মান আমরা যদি জিরো দেই, তাহলেই কিন্তু আমরা আউটপুট হিসেবে জিরো তাহলে পাচ্ছি। আমাদের আউটপুটটা জিরো হবে। সেটার আউটপুটটা ফলাফলটা আসবে যে জিরো। হুম। আর যে আর যদি নেগেটিভ। দুইটাই যদি ইনপুট যদি যখন ওয়ান হবে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা ওয়ান পাবো, তাছাড়া কোনো ক্ষেত্রে ওয়ান ওয়ান পাবো না। পাবো আউটপুট। হুম। এটা কেন হচ্ছে এটা তোমরা একটু দেখো। ঠিক আছে, এই যে মনে করো, এই যে এটা, দাঁড়াও, এটা একটা মনে করো ব্যাটারি। ঠিক আছে, ব্যাটারির এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। ঠিক আছে, এখানে একটা বাল্ব আছে। ঠিক আছে, আমরা যদি ধনাত্মক অংশের সাথে এটা ধনাত্মকটা যোগ করে দিলাম আর ঋণাত্মকটার সাথে ঋণাত্মক যোগ করে দিই, তাহলে বাল্বটা জ্বলবে কিনা? জ্বলবে তো অবশ্যই, তাই না? ইয়া জ্বলবে। হ্যাঁ। তো এইখানে তোমরা দেখো, এইখানে আমাদের যে সার্কিটটা, ঠিক আছে, সার্কিটটাতে দেখো, আমরা যদি আমাদের জিরো থাকার মানে হচ্ছে আমাদের বর্তনীটা খোলা আছে, মানে আমাদের তারটা খোলা আছে এখানে। এই যে দেখো, এখানে জিরো জিরো মানে কি? দুইটাই খোলা। ঠিক আছে, তার মানে আমাদের এখানকার মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহিত না হওয়ার কারণে বাল্বটা জ্বলবে না। আর বাল্বটা না জ্বলার কারণেই এখানে হচ্ছে জিরো। তারপরে তোমরা হুম। দেখো, আমরা যদি একটা খুলে রাখি আর একটা বন্ধ করে দেই, যেমন বি এর মান ওয়ান দিলাম, মানে বিটা আমরা কানেক্ট করে দিলাম, কানেক্ট করা হয়েছে, কিন্তু তবু আমাদের কারেন্টটা যেতে পারছে না, কারণ এটা বন্ধ আছে। এই জন্য বাল্বটা এখানে বন্ধ। কিন্তু জ্বলে নাই। আবার যখন আমরা আবার এটা আমরা কানেক্ট করে দিব, আবার বিটা বিটা আমরা খুলে দিব, ঠিক আছে, তখন কিন্তু কারেন্টটা এখানে পাস হয়ে যেতে পারবে না, বাল্বটা জ্বলবে না, এই জন্য এখানে আবার জিরো। ঠিক আছে, শুধুমাত্র যখন আমরা এটাও কানেক্ট করে দিব, বিটাও কানেক্ট করে দিব, তখন বিদ্যুৎটা এখান দিয়ে প্রবাহিত হবে, তখন বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এই যে লজিক সার্কিটটা একটু মনে রাখবা, যে কোনটার কোন সার্কিট। ঠিক আছে, আর এন্ড গেটের এই যে চিহ্নটা মনে রাখবা এরকম, আর এটা গুণ করে। ঠিক আছে, তারপর আমরা আসি অর গেট। অর গেট আমরা তো জানি এটা যোগ করবে। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম, আমরা জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান হয়। ঠিক আছে, এটার ক্ষেত্রে তোমরা সার্কিটটাতে দেখো, যখন সার্কিটের দুইটাই খোলা, তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, তার মানে এখানে জিরো। ঠিক আছে, যখন আমরা যে কোনো একটা এখানে যদি কানেক্ট করে দেই, যেমন এটা যদি আমরা কানেক্ট করে দেই, তাহলে প্লাস থেকে এই যে কারেন্টটা এখান দিয়ে এখানে যে বাল্বটাতে কিন্তু যেতে পারতেছে। তার মানে আমরা যদি যে কোনো একটা সুইচটা যদি অন করে দেই, তাহলে কিন্তু আমাদের বাল্বটা জ্বলবে। ঠিক আছে, এই জন্য ইনপুটের যে কোনো একটার মান যদি ওয়ান হয়, তাহলে আমরা আউটপুটে কত পাচ্ছি? ওয়ান পাচ্ছি। ঠিক আছে, এইটাই। আর এইটার চিহ্নটাই যে এরকম, এটা একটু দেখে রাখবা। আর যে ইনপুট আউটপুট সিগন্যালটা কেমন দেখো, এই যে এরকম ডট দেয়া আছে, যদি কোনো ক্ষেত্রে ওয়ান হয়, ঠিক আছে, ওয়ানটার ক্ষেত্রে এটা উপর দিয়ে যাবে সিগন্যালটা, আর জিরোটা হচ্ছে এই যে নিচ দিয়ে। ঠিক আছে, আবার যদি ওয়ান হয় তাহলে এটা, ভাইয়া, হ্যাঁ উপরেরটা আমার কি যদি বললে? অর গেটের সময় যে কোনো একটা ইনপুট যদি আমার ওয়ান হয় তাহলে আমার আউটপুটটা ওয়ান হবে, তার মানে আমার বাল্বটা জ্বলবে যে কোনো একটা হ্যাঁ ইনপুট হ্যাঁ ওয়ান হলে। হুম, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে। এই যে দেখো না, তোমরা সার্কিটটা দিয়ে তো এই জন্য বুঝালাম, সার্কিটটা দিয়ে মনে রাখার সুবিধা। দেখো, আমাদের সার্কিটটা ডিজাইন করা হয়েছে কিভাবে, আমরা যদি এখানে যে কোনো একটা সার্কিটেই যদি আমরা যদি যে কোনো একটাই আমরা বন্ধ করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু কারেন্টটা যাওয়ার একটা রাস্তা পাচ্ছে। এই যে দেখো, উপর দিয়ে কারেন্টটা চলে যাচ্ছে। ঠিক আছে কিনা? জি। এই জি। জন্যই আর কি। অথবা আমরা যদি দুইটাও দেই তবুও জ্বলবে, অথবা এ বন্ধ করে বি দেই তবুও জ্বলবে। এটাই হচ্ছে সার্কিটটা। আচ্ছা, তারপর হচ্ছে নট গেট। নট গেটে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমরা এখানে শুধুমাত্র একটা ইনপুট দিব, একটাই আউটপুট পাবো। এই যে একটি ইনপুট দিব,
আর আমরা একটি মাত্র আউটপুট পাবো। আর আউটপুটটা কেমন হবে? আউটপুটটা হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 থাকলে 1 হবে আর 1 থাকলে 1 থাকলে 0 হবে। 0 হবে। আচ্ছা, এইটার তোমরা সার্কিটটা একটু দেখো। আচ্ছা, এইটা সার্কিটটা কেউ কি বলতে পারবা একটু? দেখি কার কি ধারণা আছে এটা সার্কিটটা সম্পর্কে। এই যে এটা, আচ্ছা বলো তো, মানে একজন বলো যে সার্কিটটাতে কি ঘটছে আসলে। হ্যালো, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ, আমি বললাম যে এই সার্কিটটা একজন বলো, মানে সার্কিটটাতে কি ঘটছে আসলে। ভাইয়া এখানে তো একটা ইনপুটই চাইছে, যে হুম এ নাম্বারটা। তাহলে একটা ইনপুট যদি আমি দেই, হুম তাহলে তার মানে একটা মাত্রই আউটপুট পাবো। তা এই যে ঠিক আছে, লাস্টে বাতিটা জ্বলছে। কিন্তু এই যে এইখানে তোমরা একটা জিনিস দেখো, আমরা যখন সুইচটা অফ করে দিচ্ছি তখন বাল্বটা জ্বলতেছে, কিন্তু আমরা যখন সুইচটা অন করে দিতেছি সুইচটা অফ তখন করলে বাল্বটা বন্ধ হয়ে বাল্বটা যাচ্ছে। জ্বলবে না, অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটার কারণটা কি এইটা বলো। এটার কারণটা হচ্ছে ওই যে আমরা এর উপরে যদি মানে কমপ্লিমেন্ট দেই, তাহলে তো নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা তো আমরা জানলাম এই সার্কিটটা থেকে। আমরা কখন জানলাম? আমরা হ্যাঁ, এই সার্কিটটা থেকেই তো জানলাম যে এর উপর কমপ্লিমেন্ট দিলে মানে জিরো কে কমপ্লিমেন্ট করলে 1 হয়। ঠিক আছে কিনা? হ্যাঁ, কিন্তু আমাদের তো এই সার্কিটটা আগে জানা দরকার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আমি এবার বলতেছি তো দেখো, এটার মেইন রিজনটা হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে, এখানে দেখো, তোমাদের প্লাস লাইনটা বাল্বে লাগানো আছে এবং মাইনাস লাইনটাও বাল্বে লাগানো আছে, তার মানে কি বাল্বটা জ্বলতেছে। ঠিক আছে কিনা? কিন্তু হুম। আমাদের এই যে প্লাস লাইনের আর একটা অংশ এদিকে আর মাইনাস লাইনের আর একটা অংশ এদিকে দেয়া আছে। তার মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমরা কি জানি, প্লাস আর মাইনাস তারটা যদি আমরা একখানে করে দেই এটা কি হয়ে যায়? শর্ট সার্কিট হয় না? হ্যাঁ, ব্লাস্ট হয়ে যাবে। ব্লাস্ট হয়ে যাবে, মানে শর্ট সার্কিট হয়ে যাবে, মানে আগুন আগুন সৃষ্টি হবে, এখানে স্ফুলিঙ্গ বাইর হবে। এই জন্য আমরা যদি এখানে এটা যোগ করে দিই, অর্থাৎ আমরা যদি সার্কিটটা আমরা এটা ক্লোজ করে দেই, অর্থাৎ সুইচটা অন করে দিলাম, তাহলে প্লাস মাইনাস একখানে হয়ে শর্ট সার্কিট সৃষ্টি হলো, তার মানে বাল্বটা এখানে বন্ধ হয়ে যাবে, কারণ পুরো বর্তনীটাই নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এই জন্য কিন্তু এখানে জিরো, সুইচটা আমরা যখন অন করে দেই তখন বাল্বটা বন্ধ হয়ে যায়। এটাই। আর ও এখানে আচ্ছা, তো এর আগে কি তাহলে আমি প্লাসের সাথে প্লাস লাগাইছিলাম, মাইনাসের সাথে মাইনাস লাগাইছিলাম, তাই না? আগেও সেমই ছিল, প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস, এখনো প্লাসের সাথে প্লাস মাইনাসের সাথে মাইনাস লাগানো আছে। তো এখানে আমরা বাড়তি একটা জিনিস করতেছি, সেটা হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে, কারণ প্লাস তাহলে মাইনাস। ভাইয়া মাঝে মাঝে যে মানে বাসায়ও শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে কি কারণ এটাই হ্যাঁ, কারণ যে এটাই। প্লাস? হ্যাঁ, প্লাস আর মাইনাসটা যখনই একখানে হয়ে যাবে ওইটাই হচ্ছে শর্ট সার্কিট হয়ে যাবে। জি ভাইয়া, গেট শিখে থাকলে বাসায় এরকম সমস্যা হবে না আশা করি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। না, তারপর আমরা তো বুঝতে পারবো না কখন এটা, আমরা তো সুইচটা অন করলে হুম তারপর বুঝতে পারবো যখন প্লাসটা হবে। সুইচটা হুম। খুললে ভিতরে দেখা যাবে এরকম হ্যাঁ, প্লাস সুইচটা মাইনাস, খুললেই এগুলো ভিতরে ঠিক করলে দেখা হয় যাবে না। যে ওইখানে প্লাস মাইনাস একখানে আছে কিনা। শর্ট সব আচ্ছা, তাহলে হ্যাঁ, তাইলে প্রতিবার লাইট শর্টটা অফ ভালো করে করার খাওয়া যাবে আর কি হবে। মোটামুটি। হ্যালো, আচ্ছা আমরা হ্যাঁ ক্লাসে, জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা দেখো, আচ্ছা আমরা মৌলিক গেট গুলো পড়ে ফেলছি, আর এখানে তো আমরা দেখতেছি এই যে অ্যান্ড গেটের যে চিহ্নটা, এটা একটু তোমরা দেখে রাখবা। এটা দেখতে এরকম। আচ্ছা, মৌলিক গেটের সাহায্যে আমরা যে সকল গেট তৈরি করবো, এটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট গুলো এই যে এখানে দেয়া আছে, ন্যান্ড, নর, এক্সঅর আর এক্স নর। ঠিক আছে, এখন আমরা ন্যান্ড সম্পর্কে একটু জানি। আচ্ছা, ন্যান্ড গেট সম্পর্কে এখানে দেয়া আছে যে যে ইলেকট্রনিক সার্কিটের দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং যে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 1 হবে। এখানে দেখো, যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় তাহলে আউটপুটটা 1 হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা মনে রাখার সহজ বিষয় হচ্ছে যৌক্তিক গুণের আমরা এখানে কমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, দুই আর অ্যান্ড গেটটা আমরা তৈরি করছি হচ্ছে, ন্যান্ড গেটটা তৈরি করছি অ্যান্ড আর নট দিয়ে। ঠিক আছে, অ্যান্ড আর নট গেটটাকে আমরা যখন একত্রিত করছি এখানে হয়ে যাচ্ছে ন্যান্ড গেট। তার মানে আমরা দুইটা ইনপুট দিলে দুইটা ইনপুটকে গুণ করে তার কমপ্লিমেন্ট করবে, এটাই হচ্ছে এই ন্যান্ড গেটের কাজ। ঠিক আছে, এই যে দেখো এখানে। ভাইয়া
হ্যাঁ এন্ড গেটের সময় আমরা দুইটা ইনপুট যখন জিরো হইতো মানে জিরো থাকলেই তখন তো সেটার রেজাল্টটা জিরো হইতো তাই না? হুম আর এখন এখানে যেহেতু এন্ড গেটের সাথে নট গেট আছে তাহলে এন্ড গেট যার থাকবে নট গেট হলে তো সেটার বিপরীতই হয়ে যাবে। হ্যাঁ, তার তো বিপরীত হবেই। এই যে দেখো, এইটা হচ্ছে অ্যান্ড গেট, এখানে যে এবিটা দেয়া আছে এটা হচ্ছে কিন্তু অ্যান্ড গেট। দেখো, এন্ড গেট, হ্যাঁ, এইটাকে আমরা যখন বিপরীত যখন কমপ্লিমেন্ট করলাম, এইটা হয়ে যাচ্ছে আমাদের ন্যান্ড গেট। এইটা কিন্তু আমাদের এন্ড। ন্যান্ড, আর এটা হচ্ছে অ্যান্ড। দেখো, জিরো থাকলে ওয়ান হচ্ছে, জিরো থাকলে ওয়ান, জিরো ওয়ান, ওয়ান থাকলে জিরো হচ্ছে, মানে আর কি অ্যান্ড গেটটাকে কমপ্লিমেন্ট করে দিবে এইটাই। ঠিক আছে, আর কমপ্লিমেন্টটা করতেছে কারণ এখানে নট গেট যুক্ত আছে একটা। ঠিক আছে, এটার বর্তনীটাও সেরকম তোমরা দেখো। এখানে যদি আমরা একটা মানে বিটা বন্ধ করে দেই তাহলে কিন্তু আমাদের শর্ট সার্কিট হচ্ছে না, তার মানে বর্তনীটা চলতেছে। অথবা এটা এটা বন্ধ করে দিলাম আর বিটা খুলে দিলাম, তবুও শর্ট সার্কিট হচ্ছে না। শুধুমাত্র আমরা যখন এই দুইটাই আমরা যখন বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু আমাদের শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এটা তখন বাতিটা নিভে যাচ্ছে। এই যে দেখো, বাতি নিভে গেছে, জিরো। ঠিক আছে, বুঝছো এটা? এখানে প্লাস কোনটা মাইনাস কোনটা? প্লাস এ? এই যে প্লাস, না না, প্লাস মাইনাস এর কাছে কেন আসবে? এই যে প্লাস মাইনাস, প্লাস মাইনাস এই যে এইখানে, এই যে ব্যাটারির প্লাস মাইনাস এইখানে, আর এইখানে রোদ দেওয়া, আর এইখানে হচ্ছে বাতিটা। ঠিক আছে, এই যে প্লাসের একটা লাইন আসছে বি তে, আর মাইনাসের একটা লাইন আসছে বি তে, আর প্লাসের একটা লাইন আসছে এ তে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে কোনো একটা থাকলে এটা চলবে আর যদি হ্যাঁ দুইটাই অফ অবশ্যই করে দেওয়া হয় চলবে। তাহলে বন্ধ। হ্যাঁ, এই যে দিলাম, কিন্তু এখানে কিন্তু বর্তনীটা কাট করা আছে, তার মানে বন্ধ হবে না লাইটটা। যখন দুইটাই আমরা বন্ধ করে দিব তখন এটা শর্ট সার্কিট হয়ে যাবে। তাহলে আর ভাইয়া যখন ফার্স্টেরটা আমরা যদি দুইটা সুইচই অন করে দিব তখন শর্ট সার্কিট হবে। হ্যাঁ, মানে দুইটা আর সুইচ অন যদি করে দিই। কোনোটাই না লাগাই তখন, হ্যাঁ, কোনোটাই, না লাগাই যদি তার হ্যাঁ তখন? কোনোটাই না লাগাই তাহলে তো আমাদের কারেন্টটা এখান দিয়ে প্রবাহিত হবে না, মানে প্লাস মাইনাস একখানে হচ্ছে না, তার মানে বাতিটা জ্বলবে। এই যে বাতি জ্বলতেছে, এই যে কোনোটাই আমরা লাগাই নাই কিন্তু বাতি জ্বলতেছে। আচ্ছা, শর্ত হইলো শুধু সবগুলা ভাইয়া মানে যদি সেকেন্ড, লাগানো থাকে। ভাইয়া সেকেন্ড ইয়েতে দেখেন, একটা জিরো একটা ওয়ান। কোনটা ওই যে সেকেন্ড একটা ইয়াতে? লাগাইছে, হ্যাঁ, একটা লাগাইছি আমরা এই। উফ, একটা লাগাইলে হবে। স্ক্রিনশটটা চলে গেছে। আচ্ছা, এখানে তোমরা যেটা দেখলা একটা, এই যে একটা লাগাইছি, একটা লাগাইলে তো হবে না। এই যে দেখো, একটা আমরা লাগাইলাম কিন্তু এখানে বর্তনীটা এখানে কাট করা আছে, তার মানে কারেন্ট তো এখান দিয়ে প্রবাহিত হবে না, তার মানে শর্ট সার্কিট হবে না, তার মানে বাতিটা জ্বলবে। আচ্ছা, এটিকে বোঝা গেছে? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা নর আসি। নর গেটে আমরা অর গেটের সাথে যদি আমরা একটা নট গেট লাগাই দেই তাহলে আমরা একটা নর গেট পেয়ে যাচ্ছি। এই যে দেখো, অরের সাথে নট, এটা করবে যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট। তার মানে যৌক্তিক আমরা যে যোগ ছিল এই যোগটাকে কমপ্লিমেন্ট করে দিলে আমাদের এটা হচ্ছে নর গেট। যেমন এইটা আমাদের অর গেট, আর এই যে আমাদের এই সারণীটা এটা হচ্ছে আমাদের নর গেট। ঠিক আছে, এইটারও তোমরা ডিজিটাল যেটা আছে লজিক সার্কিটটা এখানে একটু তোমরা দেখো, এটা প্রমাণ করে দিচ্ছি। এখানে এখানে তোমরা একটা জিনিস দেখো, যখন আমরা আমাদের দুইটাই খোলা থাকতেছে, ঠিক আছে, দুইটাই খোলা থাকতেছে, তখন আমাদের কি বাতিটা এটা এখানে জ্বলতেছে। কিন্তু আমরা যখন যে কোনো একটাই আমরা বন্ধ করে দিচ্ছি, যেমন যে কোনো আমরা একটা বন্ধ করে দিলাম, তার মানে কি কারেন্টটা এই যে প্লাস আর মাইনাস এই দিক দিয়ে যে একখানা হয়ে গেল, তার মানে শর্ট সার্কিট হয়ে গেল, তাহলে বাতিটা আর জ্বলবে না। এই জন্য এখানে নিচে আর কোনো ক্ষেত্রেই বাতিটা জ্বলে নাই। আমাদের বাতি জ্বলার মধ্যে শর্ত হচ্ছে আমাদের দুইটাই জিরো থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট করে। এটা তার একটু মানে দেখে রাখো। দুইটাই আমাদের অফ রাখতে হবে তাহলেই বাতিটা জ্বলবে। হ্যাঁ, দুইটাই অফ আর এটা রাখতে হচ্ছে হবে। নট গেট। নট গেট, হ্যাঁ। নর গেট, হ্যাঁ এটা তো নর। আচ্ছা, দুইটার ক্ষেত্রে তার মানে দুইটাই খোলা রাখতে হবে। তোমরা এখান থেকে বর্তনীটা থেকে দেখো, যে কোনো একটা আমরা যদি অফ করে দেই তখন দেখো এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, প্লাস আর মাইনাস হ্যাঁ, একখানে হয়ে যাচ্ছে। আবার যদি এ ফাঁকা রেখে বিটাও করি তাহলেও হয়ে যাচ্ছে হ্যাঁ, ওই পাশে। সেই ক্ষেত্রেও তো মানে বর্তনীটা তো হয়ে যাচ্ছে আর কি, এ আর বি একখানে হয়ে যাচ্ছে।
প্লাস মাইনাস একখানে হয়ে যাচ্ছে। ভাইয়া মোট কথা কি যে বর্তনীতে আমাদের প্লাস মাইনাস একসাথে করা যাবে না, তাহলে বাল্বটা জ্বলবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে শর্ট সার্কিট। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা সামনে আগাই। আর নর গেটের তোমরা সিম্বলটা দেখো, এই যে এটা সিম্বলটা এরকম, আর এটা যৌক্তিক যোগের কমপ্লিমেন্ট করে, এই জিনিসটা মনে রাখার জিনিস। আচ্ছা, আর শতক সারণীটা দেখাচ্ছি না, কারণ শতক সারণী তো তোমরা জানো, প্রথমে আমরা যোগ করছি, তারপর যোগটাকে কমপ্লিমেন্ট করে দিছি। তারপরে ন্যান্ড গেট দিয়ে যে সবগুলো গেট বানানো যায় এটা আমরা একটু দেখাই। দেখো, ন্যান্ড গেট দিয়ে নট গেটটা বানাই কিভাবে দেখো। ন্যান্ড গেটে আমাদের ইনপুট কিন্তু লাগবে দুইটা, ঠিক আছে কিনা? আমরা এটাকে দুইটা করে নিলাম, দুইটা করে নেওয়ার কারণে, হুম। আর আমাদের ন্যান্ড গেটে হয় যৌক্তিক গুণের কমপ্লিমেন্ট, তখন আমরা দুইটাকে গুণ করে তার কমপ্লিমেন্ট করে দিলাম। আর এ গুণ করলে হয় এ, আর এর উপর কমপ্লিমেন্ট। এটা কি ন্যান্ড গেটকে, এটা কি নট কোন গেট গেট নির্ধারণ করা। করছে? নট গেট কে কিন্তু নট। করতেছে, কারণ নট আমাদের কমপ্লিমেন্ট করে দেয়। ঠিক আছে, নট গেট বাস্তবায়ন হয়ে গেল ন্যান্ড গেটের মাধ্যমে। এনটাকে কিভাবে করব? এ আর বি দুইটা ইনপুট নিব, এইটাকে যদি আমরা অপারেশন করি তখন আমাদের এ বি তার উপর বার আসবে। ঠিক আছে, এখন এ বির উপর বার যখন আসবে, এইটাকে আমরা আবার দুইটা করলাম। ঠিক আছে, এটা এরকম হবে এ বি বার ডট এ বি ডাবল বার বার, হয়ে যাবে। এইরকম হবে। এই যে দেখো, হ্যাঁ। ঠিক আছে কিনা? এটা হচ্ছে তোমাদের গুণটাকে করে এটাকে কমপ্লিমেন্ট করে দিবে। ঠিক আছে, এখন আমাদের দেখো, যদি আমরা এটাকে বারটা, এই বড় বারটাকে ভাঙতে চাই, তখন আমাদের কি করতে হবে? এইরকম হবে। তাহলে তো আলাদা আমাদের আলাদা যোগ করে ফেলতে হবে না? হ্যাঁ, এ বি আলাদা যোগ আলাদা 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 ভাবে যোগ করতে হবে, আর দুইটার উপর কি হবে? ডাবল বার হবে। ঠিক ডাবল আছে বার কিনা? হবে। তাহলে এবি ডাবল বার যোগ এবি ডাবল বার। ঠিক আছে, আর দুইটা সংখ্যার ভিতর আমাদের দুইটাকে যোগ করলে আমাদের একটা আমরা পাবো, তার মানে এবি ডাবল বার পাবো। আর এবি ডাবল বার মানে ডাবল বার থাকলে দুইটাই উঠে যায়, তার ক্ষেত্রে হয় এবি। এই যে দেখো এবি, আমরা পেয়ে গেলাম অ্যান্ড গেট। ঠিক আছে। এখানে আমাদের ওই সূত্রটা বসছে যেখানে এ প্লাস এ সমান সমান এ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি সমান এ হয়েছিল, ওই সূত্রটাই পড়ছে। সেম ভাবে আমরা এখানে অর গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে পারবো। এখানে আরো দেয়া আছে নর গেটটাকে আমরা সবগুলার বাস্তবায়ন করতে পারবো। এখানে দেয়া আছে সব। এগুলো কি দেখাইতে হবে আরেকটু? না ভাইয়া। হ্যাঁ, না ভাই, এগুলো কারণ এগুলো রিলেটেড জিনিস, এগুলো দেখাইলে আমি টাইম পাবো না। তাহলে ভাইয়া ন্যান্ড গেট আর নট গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যাবে। হ্যাঁ, কারণ যৌগিক গেট। আচ্ছা। আচ্ছা, এরপর আমরা কিছু বিশেষ গেট পড়বো। এটা হচ্ছে দুইটা এক্সঅর আর হচ্ছে এক্সনর। ঠিক আছে, তাহলে বিশেষ গেটগুলো দেখি। এটার প্রতীকটা তোমরা দেখো, সিম্বলটা একটু মনে রাখতে হবে, এই যে এরকম সিম্বলটা দেখতে। আর এ এক্সক্লুসিভ বি, এটার মানে হচ্ছে এই যে এখানে দেয়া আছে এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এইটাকে আমরা এ এক্সক্লুসিভ বি বলতেছি। ঠিক আছে, এই যে লজিক চিত্রটা তোমরা দেখো, এটাকে আমরা বার করে নিচ্ছি, আর তারপরে এটাকে আমরা এন্ড গেট দিয়ে গুণ করে দিছি এ বার বি, তারপরে আমরা বিটাকে আবার আমরা এন্ড করছি, তারপরে এ বার বি এ বি বার। ঠিক আছে, আবার দুইটাকে আমরা যোগ করে দিছি, তাহলে আমাদের হয়ে গেল এ বার বি প্লাস এ বি বার, মানে এ এক্সক্লুসিভ বি। হুম। ঠিক আছে, এটা তো বুঝছো। এগুলো একটু সহজ আছে। তারপর তিনটার ক্ষেত্রে এরকম হবে, তিনটা ইনপুট, এখানে আমরা তিনটা ইনপুট ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা এক্স নর। আচ্ছা, কেউ কি কিছু বলতেছে? হ্যালো, আমি কিছু শুনতেছি না, একটু ক্লিয়ার করে বলেন। বোঝা যাচ্ছে না তো কথা। হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। ভাইয়া উনি মেবি বলতে চাচ্ছে যে আমাদের এক্সক্লুসিভ যে গেটের কথা বললেন ওটা একটু বোঝাই দিতে, মানে ওটা ভেঙে দিতে যে কিভাবে হলো।
ও, হুম হুম এটা এটা বুঝাই দিতে। আচ্ছা আচ্ছা, এই যে দেখো। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা যদি আমি বুঝি নাই, তাই এক্সক্লুসিভ বিটা আমি আরেকটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই যে, প্রথমে আমরা সংখ্যাটা দেখি। ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিলাম, তারপরে বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হয়। ঠিক আছে, বিজোড় সংখ্যক 1 ইনপুট, এখানে বিজোড় 1, এখানে বিজোড় 1। ভাইয়া এটা না, হুম। আমার এটা ছিল না। আমার কোশ্চেন ছিল যে এক্সক্লুসিভ বি সমান যে আমরা পেলাম এ নট বি প্লাস এ বি নট, হ্যাঁ ওটার হ্যাঁ, কি কোনো বিশ্লেষণ আছে? বুঝতে হবে। ওইটা বিশ্লেষণ। সরল, কিভাবে ও, বের করছেন? এইটা কিভাবে বের করছি? আচ্ছা, হ্যাঁ এটা ভাইয়া, কিভাবে? এইটাই আমি বলছিলাম আপনাকে। আচ্ছা, এটা এটা সরলটা করে। দাঁড়াও। এ এক্সট বি মানে এটা কিভাবে পাইছে ওইটা বলতেছে আর কি, মনে হয়। হুম। হ্যাঁ, এইটার সরলটা কোন, করে দিতে বলবো। শোনো, এইটার হুম কোনো, মানে এইটার ক্ষেত্রে এই যে দেখো, দাঁড়াও, এটার কিন্তু কোনো সরল নাই। ঠিক আছে, কিন্তু আমরা এক্স নট এর ক্ষেত্রে আমাদের এখানে একটা কিন্তু সরল দেয়া আছে। এই যে দেখো। ভাইয়া এটা কি অন্যভাবে সম্ভব? কোনটা? এই যে এ নট Ex- বি প্লাস এ বি নট, এটা কি এ বি নট প্লাস এ নট বি এরকম সম্ভব না না, এটা একবারে এরকমই হবে। নাকি মানে এরকমই? কিরকম হবে জানো, তোমরা যদি আচ্ছা, মানে এইটা একটু লেখো। অ্যাজ বদল হওয়ার সম্ভাবনা নেই? না, এই যে শোনো, ওইরকম না, তোমরা এইটা কিন্তু এইভাবে লিখতে পারো, এ বি বার, মানে এইটা প্রথমে লিখে ওইটা পরে লিখতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। মানে শর্তটা হচ্ছে, যে দুইটা ইনপুট থাকবে, একটার বার, তারপরে ওইটা গুণ হবে, তারপরে হবে আর জি একটা ভাইয়া, ফাঁকা সেটাই থাকবে, আর বলছি। একটার উপর বার হবে। হ্যাঁ, এইটাই। ভাই এ বি বার প্লাস এবার বি এরকম লেখা যাবে না? হ্যাঁ, এ বি বার প্লাস এ বার বি অবশ্যই লেখা যাবে, আমরা অবশ্যই লিখতে মানে পারবো। বার থাকতে হবে দুইটা আলাদা ওয়ার্ডের উপরে। হ্যাঁ, আলাদা ওয়ার্ডের উপর হবে। আমরা এই যে বিনিময় সূত্র পড়লাম না একটু আগে, মানে এ প্লাস বি সমান বি প্লাস এ, লেখা যায় তো, এটা কোনো সমস্যা না। মানে এই যে আগে দেখো। পরে হইলে সমস্যা নেই, কিন্তু হুম। আমার এক্স্যাক্টলি দুইটা আলাদা ওয়ার্ডের উপরে বারটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। একটা একটা খালি থাকবে আর একটার উপর বারটা হবে। আচ্ছা, তোমরা যেটা বললা যে ক্যালকুলেশন করে বের করবা, ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা এই যে এক্স নট এর টা বের করতে পারবো। ঠিক আছে। হ্যালো, তোমরা আছো? জি ভাইয়া আছে। ভাইয়া হুম, আসতেছে সবাই, একটু ওয়েট করি। আচ্ছা, হ্যাঁ, ওই জন্য আমি একটু ওয়েট করতেছি আর কি। আচ্ছা, আমরা তাহলে আবার শুরু করি। আচ্ছা, আমরা এক্স নট একটু শুরু করি, ঠিক আছে। এক্স নট এর ক্ষেত্রে কি বলা আছে এটা তোমরা দেখো। বিজোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 0 হয় এবং জোড় সংখ্যক 1 ইনপুটের জন্য আউটপুট 1 হবে। তাহলে দেখো, বিজোড় সংখ্যক 1 ইনপুট আমরা যখন দিব, শুধুমাত্র সে সকল ক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে 0 পাবো। ঠিক আছে। এটা হচ্ছে এক্সক্লুসিভ নর। ভাই এদিক দিয়ে বুঝি, আরেকবার বলেন। ও আচ্ছা, যখন আমরা বিজোড় সংখ্যক 1 ইনপুট দিব, ঠিক আছে, এই যে দেখো, বিজোড় সংখ্যক 1 ইনপুট যখন আমরা দিচ্ছি, সে সকল ক্ষেত্রে আমরা আউটপুট হিসেবে 0 পাবো। ঠিক আছে। আর বাকি সকল ক্ষেত্রে আমরা আউটপুট 1 পাবো। বাকি সকল ক্ষেত্রে মানে যদি দুইটাই 0 হয় তখন আমরা 1 পাবো, অথবা জোড় সংখ্যক 1 এর ক্ষেত্রে তো আমরা আউটপুট হিসেবে 1 পাবোই। এই কথাটা এখানে বলা হয়েছে। মানে মিলে গেলে 1 আর না মিললে 0। মিলে গেলে বলতে যেটা বলা আছে আর কি, বিজোড় সংখ্যক 1 যদি থাকে,
হ্যাঁ, তুমি এইভাবে বলতে পারো যে জোড় সংখ্যক 0 আছে এই জন্য এখানে 1 হয়েছে, আর এখানে জোড় সংখ্যক 1 আছে এই জন্য 1 হয়েছে। ঠিক আছে, তো মেইন থিম কিন্তু ওইটাই আর কি, বিজোড় সংখ্যক যখনই 1 থাকবে তাহলে আউটপুট হবে তোমার 0। আচ্ছা, এটাকে আমরা এই যে এইভাবে লিখতে পারি, এ এক্সক্লুসিভ বি, ওইটার উপর আমরা প্রাইম দিয়ে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। ঠিক আছে, আর এইটার হচ্ছে চিহ্নটা হচ্ছে এটা। ঠিক আছে, এইটা কিভাবে বাস্তবায়ন করা যায় এটা তোমরা দেখো। আচ্ছা, কেউ কি কিছু বলতেছে? না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছে। আচ্ছা, আপনি বলেন কোনো প্রশ্ন থাকলে, অথবা যদি মাইক্রোফোনের সমস্যা হয় তাহলে চ্যাট বক্সে জানান। ভাই জি বলেন। ভাইয়া নেট প্রবলেম মনে হয়। হ্যাঁ, ওনার নেট প্রবলেম, উনি মেসেজে যান না, হ্যাঁ, চ্যাট আপনি চ্যাট বক্সে বক্সে জানান আপনার যে যে প্রশ্ন আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আমরা এইটা দেখি, এক্সক্লুসিভ বিটার উপর আমরা যদি এখানে বার দেই, ঠিক আছে, আমরা এক্সক্লুসিভ বি মানে কি জানি, এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, পুরোটার উপর এবি একটা বার আছে। ঠিক আছে, আমরা বারটা যদি ভেঙে লিখতে চাই তাহলে আমরা একটা ডট দিব, তারপরে বারটা আলাদা আলাদা যাবে। ঠিক আছে, এখন আমাদের যে আলাদা আলাদা বারটা থাকলো, আবার এই যে ভিতরের দুইটা এ বার বি, ঠিক আছে, এই যে এই দুইটাকে যদি আবার আমরা আলাদা ভাবে লিখতে চাই তাহলে এ প্লাস বি হলো, আর করতে বারটা হবে। আলাদা আলাদা ভাবে তাদের উপর আসলো। যেমন এ বারের উপর আরেকটা বার আসলো, বি এর উপর আরেকটা বার আসলো। ঠিক হুম, আছে, আর দুইটা বারের মধ্যে চলে গেল, তাহলে থাকলো এ প্লাস বি বার আর এ বার প্লাস বি। ঠিক আছে, তারপরে কাজটা হচ্ছে আমরা গুণ করে দিছি সবকিছু। এ দিয়ে এইটাকে হুম প্রথমে, তারপর এটাকে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর আমরা এখানে দেখতেছি এ আর এ বার আসছে, আর এ আর এ বার গুণ করলে হয় 0, এখানে 0 দেখো। এ বি থাকলো, আর এবার বি বার থাকলো, আবার বি বি বার গুণ করলেও হয় 0। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি হুম যেটা পেলাম সেটা হচ্ছে এ বি প্লাস এবি এবার বি প্লাস বার। এবি প্লাস এবার বিভার। হ্যাঁ, তার মানে এ এক্সক্লুসিভ বিটার উপর আমরা যখন বার দিচ্ছি তাহলে হচ্ছে এ বি প্লাস এবার বি বার। হুম বোঝা গেছে এটা? জি। আচ্ছা, আচ্ছা, ফাংশনের আউটপুট ব্যবহার করা এটা আমি একটু দেখাই। আচ্ছা, এইখানে দেখো, এখানে প্রথমে যে এটা ছিল, এখানে আমরা কোন গেট ব্যবহার করছি বলো তো একটু। এই যে এই গেটটা কোন নট গেট? গেট। নট হ্যাঁ, নট। নট গেট ব্যবহার নট। করার কারণে এখানে কমপ্লিমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, হুম, ঠিক আছে, কমপ্লিমেন্ট হুম করে নিলাম। তারপর বিটাকে ওইভাবে নট গেট ব্যবহার করে আমরা কমপ্লিমেন্ট করে নিছি। আর এইটা এইটা কোন গেট এটা বলো তো? এন্ড গেট। আচ্ছা, এন্ড এন্ড গেট গেট। এন্ড। এটা ভাইয়া। এটা হচ্ছে এন্ড গেট। ঠিক আছে, এন্ড গেট করার কারণে আমাদের দুইটা গুণ হয়ে গেছে। আমরা গুণটা কার কাছ থেকে আনছি? এর কাছ থেকে আর বির কাছ থেকে। এই যে দেখো এর এ কাছ বি, থেকে তাহলে এ বি হয়ে গেল। তারপর এবার বিবারটাও গুণ করে দিছে। আর এই গেটটা কোনটা বলো তো? অর গেট। অর অর গেট। গেট। টার্গেট ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে অর গেট। অর গেটের মাধ্যমে আবার আমরা দুইটাকে যোগ করে দিলাম, তাহলে এ বি প্লাস এবার বিবার। তাহলে আমাদের এটা কিন্তু হয়ে গেল এক্সক্লুসিভ নর গেট। হুম আচ্ছা, এইভাবে এইভাবে তোমরা ফাংশন গুলো, তোমরা যদি গেটটা চিনতে পারো তাহলে ফাংশন গুলোর আউটপুটটা নির্ণয় করতে বের পারবে। করতে পারবো। ওইটাই। এটা সহজ। হ্যাঁ, আর তোমাদের ওই যে ডি মর্গ্যানস যে লটা আছে ওইটা আর কি সব ক্ষেত্রে এখানে কাজে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে ওই ওই লটাই কাজে লাগবে। ভাইয়া, হ্যাঁ, যে ন্যান গেটের মাধ্যমে কি নর গেট বাস্তবায়ন করা যায়? ন্যান্ড গেটের মাধ্যমে নর, হ্যাঁ আমি দেখাইলাম তো একটু আগে, করা যায় তো। NAND গেট তো সর্বজনীন গেট, এটা ওটাতে সবকিছু সর্বজনীন করা গেট, যায়। এটার হ্যাঁ, মাধ্যমে সবকিছু করা যায়। সব যৌগিক গেট, গেটে, যৌগিক। হ্যাঁ সব গেটে বাস্তবায়ন করা যায়। হ্যাঁ, এই যে দেখো ন্যান্ড গেট দিয়ে। বিয়ের গেটও। তোমার প্রশ্নটা কি ছিল? ন্যান্ড গেট দিয়ে, নর গেট আমি বাস্তবায়ন। গেট বলছি, এখানে ন্যান্ড তো গেট ন্যান থেকে নর গেট। গেট। শোনো, হ্যাঁ হ্যাঁ। ন্যান্ড গেট থেকে নর গেট, মানে ন্যান আর নর দেখো দুইটাই কিন্তু যৌগিক গেট। ঠিক আছে, ন্যান্ড দিয়ে কিন্তু তুমি হ্যাঁ, নর গেট বাস্তবায়ন করতে পারবা কিনা এটা এখন আমি বলতে পারতেছি না, কিন্তু তোমরা ন্যান্ড আর নর দিয়ে সবগুলোই পারবা। ঠিক আছে, তা তো বুঝলামই। আমি আমার কোশ্চেনটাই এটা যে ন্যান দিয়ে নর করা যাবে কি? ও ন্যান্ড দিয়ে নর করা যাবে কিনা, আচ্ছা এই প্রশ্নটা আমার মাথায়ও আসে নাই। আচ্ছা, আমি তাহলে জানাই দিব, এটা আমার এখন জানা নাই। আচ্ছা,
এখানে তোমরা দেখো NAND দিয়ে XNOR আর NAND দিয়ে XOR। আচ্ছা এই যে দেখো এটা কিভাবে করছি, এটা করার হচ্ছে মেইন, আগে আমাদেরকে এটাকে সিম্পলিফিকেশন করে নিতে হবে। মানে সিম্পলিফিকেশন না, এটাকে দেখো আমরা কিসে যাচ্ছি, XOR এ যাচ্ছি। XOR এ যাচ্ছি মানে কি, OR মানে কি, ওইখানে একটা প্লাস প্লাস থাকবে কিনা? যোগ। হ্যাঁ, হ্যাঁ, যোগ থাকবে। XOR এ কি থাকবে, যোগ থাকবে। ঠিক আছে, এই জন্য আমরা ওইটাকে, যেটা আমরা NAND গেট দিয়ে XOR গেট, এই জন্য দেখো এখানে এবার বি প্লাস, দাঁড়াও, NAND দিয়ে XOR গেট। NAND-টাতে আমাদের কি আছে, AND গেট আছে কিনা, আছে কিনা? জি ভাইয়া। আর AND গেট আছে মানে কি, ওইখানে গুণ আছে। ঠিক আছে, তাহলে হুম। আমাদেরকে এই যোগ থেকে আমাদেরকে গুণে যেতে হবে। আর যোগ থেকে গুণে যাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, ডি মর্গানস ল। তখন আমরা উপরে বার, মানে বারটাকে ভেঙে আমরা যোগটাকে গুণ লিখতে পারি, গুণটাকে যোগ লিখতে পারি। ঠিক আছে, হুম। সেটা আমরা এখানে কাজে লাগাবো। এর জন্য আমরা পুরোটার উপর ডাবল বার দিয়ে দিলাম। ডাবল বার দিয়ে দেওয়ার কারণে নিচে যে বারটা ছিল ওইটাকে আমরা ভেঙে লিখতে পারবো। ঠিক আছে, হুম। দেখো ভেঙে লেখার তাহলে কারণে, তো ভাইয়া OR গেট দিয়ে হচ্ছে XOR দিয়ে না আমরা NAND প্রকাশ করব। হ্যাঁ XOR দিয়ে তো আমরা না, NAND গেট দিয়ে XOR প্রকাশ করবো আমরা। NAND গেট দিয়ে কেন করবো ভাইয়া? NAND গেট থাকলে তো গুণ হওয়ার কথা ছিল, ওখানে এই যে প্লাস দিয়ে করছে না, তাহলে হ্যাঁ শোনো, XOR দিয়ে না গেট করছে। এই যে আমি বলি শোনো, আমরা XOR এ তো যাব, ঠিক আছে, কিন্তু আমরা কোন গেট দিয়ে বানাবো, আমরা NAND গেট দিয়ে বানাবো না, মানে গেট তো আমরা NAND ইউজ করবো, তার মানে আমাদের সকল ক্ষেত্রেই আমরা, আমাদের কোন জিনিসটা আসতেছে, গুণ আসতেছে কিনা। আসতেছে, হ্যাঁ। হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন ব্যাপার। কারণ আমরা AND গেটটা ইউজ করে কিন্তু আমরা কখনোই গুণের বাইরে কোনো জিনিস আনতে পারবো, মানে যোগ আনতে পারবো না। আর তার মানে আমরা যেহেতু AND গেট যোগের ইউজ মাধ্যমে করতেছি, গুণ করতে হবে। না না, যোগের মাধ্যমে গুণ করতে হবে না। দেখো, মানে আমি কি বলতেছি, আমরা যেহেতু AND গেট ইউজ করতেছি, মানে NAND মানে কি, AND গেট আছে এটার মাধ্যমে, তার মানে আমাদের এখানে অবশ্যই গুণ আছে। ঠিক আছে কিনা, কিন্তু আমরা হুম। যাব কোথায়, XOR, মানে আমরা যোগে যাব। ঠিক আছে যোগে কিনা, যাবো। এর জন্যই আমাদের তো XOR টা যোগ আছে, তার মানে যোগটাকে আমরা কিভাবে গুণে প্রকাশ করতে পারি। গুণে প্রকাশ করলে আমাদের সহজ হচ্ছে, কারণ আমরা যেহেতু AND গেট লাগাচ্ছি, তার মানে আমাদের সব ক্ষেত্রে কিন্তু গুণ আসবে। এই হচ্ছে মেইন থিম। কারণ আমরা এখানে, তোমরা দেখো A আর B যখন আমরা গুণ করলাম, এখানে কি আসবে বলতো, এটার আউটপুটটা এইখানে কি আসবে বলতো, এটা ভালো করে দেখো। এখানে এবার আসবে। হ্যাঁ, এইখানে কিন্তু এবার আসবে। ঠিক আছে, এবার আসবে। হ্যাঁ, এখানে আসবে বিবার, আর এইটাতে কি আসবে বলতো। এবার বি। হ্যাঁ হ্যাঁ, এবার আর বি আসবে, তার এবার মানে কি হচ্ছে, গুণ হচ্ছে কিনা। দেখো সব ক্ষেত্রে কিন্তু গুণ আসতেছে না, আমাদের এইখানে দেখো তোমাদের মাঝখানে একটা ভেজাল আছে, মানে যোগ আছে। এই যোগটাকে আনার জন্যই আমাদের কিন্তু, দেখো ফাইনাল যে রেজাল্ট আসছে, এখানে কিন্তু কোনো যোগ আসছে কি, তোমরা দেখো তো, জি না, আসলে যোগ কিন্তু নাই, এখানে গুণই আসছে। কিন্তু এই গুণটার মানেই হচ্ছে এইটা, যেটা আমরা, NAND গেট। হ্যাঁ, এইটা আমরা এইভাবে বুঝলাম আর কি, মানে একটু ম্যাথ করে আমরা এটা কিভাবে লিখতে পারি এটা দেখো। সরল করে। হ্যাঁ, এই যে দেখো, হুম। ভাইয়া আর একটু বোঝায় দেন। হ্যাঁ বুঝাচ্ছি। এটা কমপ্লিমেন্ট প্লাস। হ্যাঁ দেখো, যেটা মেইন থিম সেটা হচ্ছে আমরা যাব NAND গেট দিয়ে NOR গেট, মানে XOR গেট তৈরি করতেছি। তার মানে আমরা NAND গেট দিয়ে যেহেতু তৈরি করতেছি, আমাদের সব ক্ষেত্রে আমরা গুণ পাবো। ঠিক আছে, আমাদের গুণ আসবে। তার মানে আমাদের এই যে যোগটাকে আমরা গুণের মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে। ঠিক আছে, হুম। আর এই কারণেই আমরা দেখো উপরে ডাবল বার দিয়ে দিলাম, মানে কোনো সমস্যা নেই, কারণ উপরে ডাবল বার ওটা ভেনিশ হয়ে যায়। তারপর উপরে ডাবল বারের মধ্যে আচ্ছা ভাই, ডাবল পার্ট কমপ্লিমেন্ট না? ডাবল বারটা কমপ্লিমেন্ট, কিন্তু ডাবল বারটা কমপ্লিমেন্ট না, মানে একটা বারটা হচ্ছে কমপ্লিমেন্ট, আর ডাবল বারটা হচ্ছে কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। বুঝছো, ডাবল এই যে দেখো, ওটা ভ্যানিশ হয়ে যায়, ওটার কোনো মূল্য এই থাকে যে না। দেখো, জিরোকে কমপ্লিমেন্ট, মানে হচ্ছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলো। বলতেছি মানে হচ্ছে এখানে XOR গেটের এই যে সরলটা আছে, এটা সূত্রটা দিয়ে তো আমরা NAND গেটের যে সরলটা আছে এটা বের করব, তাই না? ভাইয়া, এই গেট বাস্তবায়ন করার আগে তো আপনার এই যে সরলটা করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আগে সরলটা বের করতে হবে। সরল বের করতে হবে, সূত্র সারণী বের করতে হবে। সরলটা তো জি। বের করতে হবে।
সরল ছাড়া তো আর গেটটা বাস্তবায়ন করা যাবে না। না না, সরল সরল বের করলে প্রথমে গেটটা সহজ হয় আর কি বের করতে তাড়াতাড়ি। মানে সরলটা করার কারণ হচ্ছে আমাদেরকে আমরা যে এই যে ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতেছি, এই জন্য আমরা সরলটা করে নিলাম। ঠিক আছে? জি জি। Yeah. জি, এটার ক্ষেত্রে আমরা ন্যান্ড দিয়ে এক্স নর করতেছি। ঠিক আছে? কিন্তু আমাদের এই যে মেইন পার্টটাতে আমাদের একটা যোগ চিহ্ন আছে, কিন্তু আমাদের যোগ চিহ্নটা রাখা যাবে না, এটাকে আমরা গুণ চিহ্নতে পরিণত করে ফেলবো। এর জন্য আমরা উপরে ডাবল বার দিয়ে একটু ডি মর্গানস লটা করে আমরা এখানে দেখো চলে আসছে, গুণ চলে আসছে। তখন আমরা এই যে এইভাবে সাজাই আমরা ন্যান্ড গেট দিয়ে এক্সঅর গেটের লজিক চিত্র বাস্তবায়ন করে ফেললাম। ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা, 7:45 কার কার ক্লাস আছে এখানে? অ্যাকাউন্টিং জি ক্লাস ভাইয়া, আমার আছে অ্যাকাউন্টিং ক্লাস। আমাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তো একটু আর কি কঠিন ব্যাপারটা। আচ্ছা আচ্ছা ভাইয়া, যাদের অ্যাকাউন্টিং ক্লাস তারা করুক, আমরা আইসিডি করি। আচ্ছা, শোনো, যাদের অ্যাকাউন্টিং তোমরা একটু চলে যেতে পারবা, আমাদের রেকর্ডিংটা আমি আজকে আপলোড করে দিব। তোমাদের কি সমস্যা হবে তাইলে? না ভাইয়া, কিছু হবে না। আচ্ছা, আমি কিসের রেকর্ডিংটা, সমস্যা? হ্যাঁ রেকর্ডিংটা আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর যাদের অ্যাকাউন্টিং ক্লাস, তোমাদের ক্লাস শুরু হলে তোমরা লিভ নিয়ে নিবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু এনকোডারটা পড়ি। ঠিক আছে? দেখো, এনকোডার মেইন থিমটা দেখো, এটা কিন্তু এমসিকিউতে আসবে। এমসিকিউটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষাটা হচ্ছে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত হয় এনকোডারের মাধ্যমে। ঠিক আছে? তার মানে মানুষের যে ভাষাটা, এটাকে কম্পিউটারকে বোঝানোর জন্যই ওইটাকে এনকোড করতে হয়। এনকোড করলে আমরা ওইটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় পরিণত করতে পারবো। প্রকাশ করতে পারবো। হ্যাঁ, আর এনকোডারের এখানে একটা আছে, এখানে দেখো তোমরা, আমরা যদি এখানে 2n ইনপুট দেই, তাহলে সে সকল ক্ষেত্রে আমরা n আউটপুট লাইন পাবো। ঠিক আছে? তাহলে এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখানে দেখো, আমরা যদি আউটপুট পাই 3টা, ঠিক আছে, সে সকল ক্ষেত্রে আমাদের ইনপুট কয়টা হবে বলো তো? 8টা ইনপুট হবে। 8টা হবে। হ্যাঁ, 8টা। 8টা এইটাই। হবে ভাইয়া। কিন্তু তোমাদের আরো বড় সংখ্যা দিয়ে থাকতে পারে, তখন তোমরা ওটাকে 2n আকারে সাজাবা, সাজালে তোমরা এটার অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে? আর স্কোয়ার করে হবে। এনকোডারে এখানে দেখো, এনকোডারে E1 টা কি আছে, D2 প্লাস D3। ঠিক আছে? আর E2 আছে D1 প্লাস D3। ঠিক আছে? আর এনকোডার বা আর ডিকোডারের যে ইনপুট বর্তনী, এটা কিভাবে সাজাতে হয়? দেন। হ্যাঁ, না না ভাই, জিরো আপনাকে না। দিয়ে আচ্ছা 01 দিয়ে হ্যাঁ, শোনো, যে আমরা যে ইনকোডার ডিকোডারের ইনপুট আর আউটপুট লাইনটা তৈরি করব, এটা কিভাবে করতে হয় জানো? এটা দেখো, প্রথমে ইনপুট যেটা লাইন, ইনপুট লাইনটার আমরা প্রথমে সোজাসুজি প্রথমে একটা 1 দিয়ে দেবো। ঠিক আছে? আর 1 দিয়ে দেওয়ার পর বাকি যে মানে ওর সোজা যে লাইনগুলো আছে, এগুলোতে সবগুলোতে 0 দিয়ে দেবো। সবগুলো জিরো এইখান হবে। ক্ষেত্রে এই যেমন এখানে 0, কারণ হচ্ছে ইনকোডার ডিকোডারে যদি ইনপুট বা আউটপুট ইনপুটে, ঠিক আছে, ইনপুট লাইনে যদি একটা 1 থাকে, তাহলে বাকি সবগুলাই হয় 0। ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ। 0। সবগুলাই কিন্তু 0 হয়। এই কারণে আমরা ওইটা করতেছি। আবার এইখানে আমরা তার পরের লাইনে তার নিচে যখন 1 দিচ্ছি, ওর সাইডে এটা 0, এই লাইনেও 0। তারপরে এইখানে যখন আমরা 1 দিচ্ছি, ওর সাইডে 0, এখানেও 0। তারপর তো এখানে 1 থাকতেছে। ঠিক আছে? আর এইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে, তখন আমরা কিন্তু এরকম পাবো, যখন আমাদের E1 টা হবে D2, এই যে D2 প্লাস D3 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো E1। ঠিক আছে? আর D1 আর D3 যোগ করলে পাবো E2। ঠিক আছে? তাহলে এনকোডারটা কি করে বলো বলো। ইনকোডার আর ডিকোডার। হুম না জি ভাই, ভাইয়া। আপনি আউটপুট আরেকবার বলেন, মানে আউটপুটটা একদম ধীরে ধীরে আরেকবার বলেন। ও, আউটপুটটা, আচ্ছা, এই যে দেখো, আমরা সচরাচর প্রথমে যখন আমরা মানে সত্যক সারণীটা তৈরি করছিলাম, তখন আমরা কি লিখছিলাম? প্রথমে 2টা 0 দেই, তারপরে আমরা মানে প্রথমে আর কি অর্ধেক করে নিয়ে অর্ধেক 0, তারপরে অর্ধেক 1 দেই। ঠিক আছে? এবং যে তারপরে 2টা 0 2টা 1। হ্যাঁ, তারপরে আমরা 0101 এইভাবে লিখি কিনা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। এখন জি তোমরা জি ভাইয়া। এখন তোমরা E1 কে মিলাতে যাও। E1 এ 1 কখন আছে এইখানে দেখো। ঠিক আছে? এখন তোমরা যখন যখন E1, আমাদের আচ্ছা D2। হুম দাঁড়াও,
E1টাকে তোমরা মিলাতে যাও, এখানে তোমরা এখন দেখো, ঠিক আছে, এখানে কত আছে? 0, ঠিক আছে। এখন E1টাকে যদি আমরা 0 পেতে যাই তাহলে আমাদের কি কি করতে হবে দেখো তো। D2 আর D3 যোগ করলে 0 পাওয়া যায় কিনা, ঠিক আছে। হুম। এই যে 0 কিন্তু আমরা এখানে পাইছি। তোমরা এখন বলতে পারো যে আমরা D1 আর D3 যোগ করলেও কিন্তু 0 পাচ্ছি কিনা। হ্যাঁ। জি ভাইয়া। কিন্তু তুমি এখন এই লাইনে আসো, এই লাইনে কি তুমি D1 আর D3 যোগ করে কি 0 মানে 1 পাচ্ছো? 1 কিন্তু পাচ্ছ না। না। এই জন্য আমাদের না। এই যে দেখো এইটার সাথে এটা রিলেটেড। তার মানে আমরা E1টা হচ্ছে আমাদের D2 আর D5 যোগ করে আমরা কত পাচ্ছি? E1 পাচ্ছি, ঠিক আছে। আর E2টা আমরা পাচ্ছি D1 আর D3টা যোগ করে আমরা E2টা পাচ্ছি। এখান থেকে হ্যাঁ, এখন বুঝতে পারছি। এতটুকুই জানার বিষয় এখান থেকে। আর ইনপুট আউটপুটের সত্যক সামনে আছে, বিশাল ব্যাপার। ভাইয়া ক্লাসের লিংক দিয়ে দিছে, চলে গেলাম তাহলে। আচ্ছা, তোমরা রেকর্ডিংটা দেখে নিও পরে, যাও ভালো ভালো। আচ্ছা, আমরা এখানে ডিকোডারে দেখি। আমরা তো মানুষের ভাষাকে কম্পিউটারকে বোঝাইলাম, এখন কম্পিউটারের ভাষা তো আমাদেরকে বুঝতে হবে, এর জন্য আমরা ডিকোডার। জি ভাইয়া। হ্যাঁ, তো ডিকোডারটা কম্পিউটার বোধগম্য ভাষাকে আমাদের ভাষায় রূপান্তর করবে। আর ডিকোডারের ক্ষেত্রে এই যে দেখো, এনটি ইনপুট দিলে সর্বাধিক 2 টি আউটপুট পাওয়া যাবে, ঠিক আছে। ডিকোডারটা হচ্ছে ইনকোডারের সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে। তাহলে সূত্রটা ভাইয়া হচ্ছে, ডিকোডারটাই বুঝতে সুবিধা হয় এনকোডারের থেকে। হ্যাঁ ডিকোডার বুঝতে সুবিধা বেশি ভালো হয়, এখানে হ্যাঁ 3টা ইনপুট দিলে ডিকোডারটা। হ্যাঁ, অসুবিধার কিচ্ছু নাই। তোমরা এখানে একটা অল্টারনেটিভ জিনিস মনে রাখবা, এখানে যেটা ইনপুট ওইখানে সেটা আউটপুট, ঠিক আছে। যেমন এখানে আমরা ইনপুট পাচ্ছি n, আর ওইখানে আমরা আউটপুট পাবো n, ঠিক আছে কিনা। একবারে সম্পূর্ণ, একবারে অপোজিট। বিপরীত। হ্যাঁ, সম্পূর্ণ বিপরীত। কারণ তোমরা এই যে এখানে দেখো 0 1, তারপরে 0 1 0 1 এইভাবে তোমরা যখন সাজাবা, তখন ওই যে আবার ওইভাবে প্রথমে একটা 1 দিবা, বাকি সব 0 দিবা, ঠিক আছে। আর এখানে তোমরা একটা জিনিস এখন দেখে নাও, বিষয়টা হচ্ছে, আচ্ছা আমরা একটু দাঁড়াও। আচ্ছা, এই যে তোমরা এইখানে দেখো, ঠিক আছে। এখানে আচ্ছা ডি নট মানে ডি জিরোটা কি আছে এখানে দেখো, এক্স বার ওয়াই বার আছে, ঠিক আছে কিনা। এইটা কি জিনিস তোমাকে দেখাই। এখন এক্স বার ওয়াই বার মানে হচ্ছে আমাদের জিরোটাকে আমরা কি ধরছি জানো, জিরো যখন থাকবে, না জিরো যখন থাকবে তখন আমরা ওইটার মানে এক্স বার, এক্স মানে এক্স এর মান যখন 0 তখন ওইটাকে আমরা এক্স বার ধরতেছি। আর এক্স এর মান যখন 1 ওইটাকে আমরা শুধু এক্স ধরতেছি, ঠিক আছে। এখন দেখো, মানে 1 প্রবাবিলিটি দিতেছি। হ্যাঁ, এখন তোমরা দেখো, তাহলে আমাদের এখানে তোমরা এটা দেখো, তাহলে এই যে এক্স আর ওয়াই ডি নট আমরা কি করছি, ডি নটের মান আমরা 1 পাইছি। তার মানে হচ্ছে তোমরা দেখো 0 আর 0 আমরা কি করছি, এটা গুণ করছি। করে গুণ করছি না। দেখো এক্স বার আর ওয়াই বার, এখানে ডি নট যে লাইনটা আছে, ডি নট লাইনটা আমাদের কি মিন করতেছে, ডি নট লাইনটা মিন করতেছে এক্স বার আর ওয়াই বার। তার মানে এখানে একটা 0 আছে, আর মানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, ঠিক আছে কিনা। ও আচ্ছা ভাইয়া, তাহলে 0 পর বার থাকলে তো তাহলে এটা 1 হবে, তাই না? হ্যাঁ, তাহলে তোমরা এই লাইনটা বলো তো, ডি ওয়ানটা কি নির্দেশ করতেছে, ডি ওয়ানটা এক্স এর মান কত। এখানে মানে এখানে 0 আসছে কিন্তু এখানে নট করে দিছি এজন্য 1 হয়ে গেছে। না ওইটা না, ওইটা তোমাদেরকে, ওইটার হিসাবটা তোমাদেরকে বলতে হবে না। এই যে দাঁড়াও, শোনো, তোমরা আগে আমার এই প্রশ্নটার উত্তর দাও, ওইটা আমি পরে বলতেছি। দেখো, যেটা আমি প্রথমে বললাম যে যেটা এক্স এর মান যদি 0 হয় তাহলে ওইটা হবে এক্স বার, আর ওয়াই এর মান যখন মানে ওয়াই এর মান 0 হলে সেটা হবে ওয়াই বার। তোমাদের ডি ওয়ান লাইনটা কি নির্দেশ করতেছে দেখো,
এক্স D1 লাইনটা তোমরা এখন দেখো, এক্স এর মান কত? এক্স এর মান 0, এক্স বার আছে, তার মানে কি এক্সটা 0 কে নির্দেশ করতেছে, আর ওয়াইটা কাকে নির্দেশ করতেছে? ওয়াই 1 কে করতেছে 1, হ্যাঁ, ওয়াই এর মান 1, ঠিক আছে। আর এইটার হুম, ক্ষেত্রে হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান কত? 0। 0। 0 হ্যাঁ, এই যে দেখো, এই চারটা অবস্থাকে আমরা এভাবে নির্দেশ করতেছি। এখন আচ্ছা, তোমাদের প্রশ্নটা এখন বলো। হ্যালো, এখন ক্লিয়ার ভাইয়া। আচ্ছা শোনো, আচ্ছা এখন দেখো, এটাকে আমাদের যদি আমরা এক্স বার ওয়াই বার এটাকে করতে চাই, দেখো তাহলে আমাদেরকে এখানে নট গেট লাগাইতে হবে, ঠিক আছে। নট গেট লাগানোর পর আমরা এখানে অ্যান্ড মানে গুণ করে দেবো, এই জন্য আমাদের এখানে অ্যান্ড গেট লাগানো হয়েছে, ঠিক আছে। আর ডিকোডারের D0 থেকে D3 পর্যন্ত এগুলো একটু দেখে নিবা। প্রথমটা হচ্ছে এক্স বার ওয়াই বার, তারপর হচ্ছে এক্স বার ওয়াই, তারপর y হচ্ছে এক্স ওয়াই বার, আর একটা হচ্ছে এক্স ওয়াই। y এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, দেখো। আচ্ছা, এক্স বার ওয়াই বার এটাকে যদি আমরা ডিমর্গানস ল তে আমরা যদি কনভার্ট করি, আচ্ছা ডিমর্গানস ল তে আমরা না যাই, আচ্ছা মর্গানের ও সূত্রে ডিমর্গানস ল তে সূত্রতে আমরা যদি এটাকে ফেলাইতে চাই, আচ্ছা অত কঠিনে আমরা না যাই, তোমরা দেখো এক্স টাকে তোমরা বার করে দাও, এক্স এর মান এখানে 0 আছে না, এখানে 0 আছে, ওয়াই এর মানও 0, এক্স টাকে তোমরা বার করে দাও, তাহলে কত হচ্ছে? 0 কে 1 হবে 1 মান হবে, আর 1 ওয়াই এর হবে। মানও কত হবে? 1, ঠিক আছে। 1 হবে আর এখানে এরা কি আকারে আছে? গুণ আকারে আছে না, হুম গুণ করে দাও, তাহলে 1 1 গুণ করলে কত হবে? 1। 1 হবে হ্যাঁ, 1 এইটাই। হবে। হ্যাঁ, তারপর আবার এখানে দেখো জিরোটাকে কমপ্লিমেন্ট করো, এখানে 1 এখানে 0, তাহলে 1 0 গুণ করলে কত হবে? 0 হবে। এই যে 0 হবে D0 লাইনটা, 0 এই যে হবে। এদের যে গুণের লাইনটা, ওইটা পুরোটাকে এরা সাপোর্ট করতেছে আর কি, এটাই। আচ্ছা, এখান থেকে আর বেশি কিছু দেখানোর নাই, ওইটাকে আর একটু বড় করে এখানে দেখাইছে 3টা ইনপুটের ক্ষেত্রে, চারটার ক্ষেত্রে। আর এখান থেকে কিছু এমসিকিউ আছে, এখানে তোমরা দেখো। ডিকোডারটা, ভাইয়া 2টা ইনপুটের জন্য হবে 4টা না? হ্যাঁ হ্যাঁ 3টে ইনপুট নিলে ঘর হবে 8টা হ্যাঁ, 3টার জন্য 8টা, 2টার জন্য 4টা, 4টার ক্ষেত্রে 16টা, এরকম আর কি। 2 টু দি পাওয়ার 4 আকারে যাবে, 2 টু দি পাওয়ার n আকারে যাবে। আচ্ছা, 32টার জন্য 8টা, হ্যাঁ 32টার জন্য 8টা। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 8 মানে হ্যাঁ 32। আচ্ছা দেখো, হুম ডিকোডার এনকোডারের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস তোমরা দেখো, ASCII এবং EBCD কোডকে আলফা নিউমেরিক কোড কিন্তু আমরা বুঝি, ঠিক আছে, কিন্তু আমরা ASCII আর EBCD এগুলো বুঝি না। তার মানে ডিকোডার কি করতেছে? ASCII আর EBCD কোডকে কোন কোডে রূপান্তর করতেছে? আলফা নিউমেরিক কোডে, ঠিক আছে। ওইটাই আর কি। আর এটা হচ্ছে বাইনারি সমতুল্য সংখ্যাকে দশমিক সংখ্যা, আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি ওইটা কি বলতো? দশমিক কিনা। আর কম্পিউটারে হচ্ছে হুম। বাইনারি, তার মানে এটা কি করতেছে? বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতেছে। দশমিকে, হ্যাঁ। হ্যাঁ, এইটাই। এটা একটু এমসিকিউর ক্ষেত্রে মনে রাখবা। তারপরে হচ্ছে অ্যাডার। অ্যাডার হচ্ছে যে সকল বর্তনীর সাহায্যে যোগের কাজ করা হয়, ওইটাই হচ্ছে অ্যাডার। অ্যাডার দুই ধরনের, অর্ধযোগ আর পূর্ণযোগ, ঠিক আছে। হ্যাঁ, আর হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডারটা কি করে? হাফ অ্যাডারটা হচ্ছে 2টা বিট যোগ করে এবং তার ক্ষেত্রে যে ক্যারিটা আছে ক্যারিটাকে কাউন্ট করে নেয়। হাতে এক নির্ণয় করতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে ক্যারিটাকেও আর কি ওরা কাউন্ট করে। এই যে দাঁড়াও, অ্যাডারের ক্ষেত্রে তোমরা এখানে একটা জিনিস দেখো, 0 0 যদি আমরা যোগ করি, ঠিক আছে, আমাদের এখানে যে এসটা নির্দেশ করতেছে সাম, আর সিটা হচ্ছে ক্যারি, ঠিক আছে। ক্যারি মানে হাতে যেটা থাকতেছে। আচ্ছা, 0 0 যদি আমরা যোগ করি, ঠিক আছে, আমাদের যোগফল 0, হাতে কি কিছু নাই, তার মানে 0। 0 1 যোগ করলে 1 হয়, হাতে কিছু নাই 0। 1 0 যোগ করলে 1 হয়, হাতে কিছু নাই, এই জন্য 0। আর 1 1 যোগ করলে কত হয়? 1 হয় 0 হাতে 0 হয়, 1 হাতে 0 হয় থাকলে বাইনারি। 1। মানে একটা বৃত্তি তাহলে বাদে। আমাদের সামনে আমরা বসালাম 0, আর হাতে কত থাকলো? 1, হাতে একটা এখানে ক্যারির ঘরে গেল, ঠিক আছে। এখন তোমরা এই জিনিসটাকে একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা আউটপুটের যে ঘরটা আছে এটা দেখো তো, এ এক্সক্লুসিভ মানে বি এর মতো মনে হচ্ছে কিনা, তোমরা একটু দেখো তো। হ্যাঁ একদম এক্সক্লুসিভ বি এর মতো মনে হচ্ছে, ঠিক আছে। আর এই যে ঘরটা, এই ঘরটা মানে
সিটা তোমার মনে হচ্ছে এন্ড এর মতো, ঠিক আছে, মানে And এবি, AND হুম গেট ঠিক আছে। XOR হ্যাঁ, তাহলে সামটা কাকে নির্দেশ করতেছে? এ এক্সক্লুসিভ বি আর ভাই ওটা ক্যারি, হচ্ছে এবার বি হ্যাঁ এরকম। এবার বি প্লাস এবি বার, হুম আর সিটা হচ্ছে তোমার এবি, মানে এন্ড গেটকে নির্দেশ করতেছে, হুম ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি লজিক চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে সামটাকে এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আর এটা হচ্ছে এন্ড গেট, ঠিক আছে। এইভাবে এ করলাম, আর এটাকে এইভাবে লেখা হয় এ বি সাম ক্যারি, ঠিক আছে। তারপর আমরা ফুল অ্যাডারটা একটু দেখি। ফুল অ্যাডারটা কি করে জানো? মানে এ বি আর সিআই, ঠিক আছে, মানে এ বির সাথে আর একটা ক্যারি, ঠিক আছে, ক্যারিটা যোগ করে আবার সাম আর ক্যারি বের করে। আর হুম এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে সিআই দেওয়া আছে, সিআইটা কি বলো তো একটু, মানে সিআই আমরা এখানে কেন লিখছি? দেখো এখানে দুইটা ক্যারি আমরা পাচ্ছি, সিআই এবং সিও, দুইটার মানে কোনটা কি বলো তো একটু, মানে কোনটা কি নির্দেশ করতেছে? আর CI টা ইনপুট আর CO টা আউটপুট। হ্যাঁ হ্যাঁ আউটপুট। আউটপুট, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এটাই হচ্ছে, সিআইটা হচ্ছে ক্যারি ইনপুট আর সিওটা হচ্ছে ক্যারি আউটপুট। দেখো ক্যারি আমরা এটা আউটপুট। ইনপুট হিসেবে দিচ্ছি, তারপর আমরা আউটপুট হিসেবে এগুলো পাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এখন এগুলো তোমরা যোগ করে দেখো, এখানে দেখো এই যে লাস্টেরটা আমি দেখাই, 1 1 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে কত হয়? 1 1 যোগ করলে 1 0 হয় না? 1 1 0 হাতে থাকে 1, হ্যাঁ এই যে 0 আর হাতে 1, আর 3টা 1 যোগ করলে হয় 1 1 বাইনারিতে, 1 তিনটা 1 হ্যাঁ যোগ, আর এই যে হাতে 1, 0 হাতে থাকে 1। হ্যাঁ এটা ওইটাই, বাইনারি যোগের ক্ষেত্রে ব্যবহার হয় যে 3টা 1 এ 1 আবার হাতে 1। হ্যাঁ ওইটাই। এটা তো তোমাদেরকে বলছিলাম যে 3টা হ্যাঁ 1 যোগ করলে বাইনারি আসলে যোগের হয়, সময় আসলে কিন্তু 3 হয়, ঠিক আছে, কিন্তু 3 হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যা, আর 3টাকে বাইনারি করলেই হচ্ছে হুম 11, মানে 1 1 আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা, ফুল অ্যাডারটা তাহলে তোমরা কি করলা? ফুল অ্যাডারটাকে এ বি মানে দুইটা ইনপুট এবং আরেকটা ক্যারি ইনপুট যোগ করলা, আর পাইলা হচ্ছে সাম আর ক্যারি। হ্যাঁ, আচ্ছা এখানে লজিক চিত্র দিয়ে অনেক কিছু আঁকা আছে, এগুলা তো গুরুত্বপূর্ণ না, এগুলো হচ্ছে তোমাদের এইচএসসি তে জগ হতে আসতো। আচ্ছা, এরপর আমরা একটু ফ্লিপ ফ্লপ পড়বো। হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি যাও আল্লাহ হাফেজ। আচ্ছা দেখো, আচ্ছা ফ্লিপ ফ্লপ সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেই, ঠিক আছে। এখানে মাল্টি ভাইব্রেটর নামে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাই। আচ্ছা এই যে লিভার আগে খান, লিভার এই দুইটা নিতে পারেন, আমরা দেখতেছি গা এই যে আপনি 39 এনে আবার সেই কাটাকাটি হচ্ছেন কোন হালে কোন দুটা ভাই? আচ্ছা দেখো, আমি এখন ফ্লিপ ফ্লপ সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, একটি অবস্থা সক্রিয় এবং অন্য অবস্থা নিষ্ক্রিয় এমন দুই বিশেষ অবস্থা ইলেকট্রনিক প্রবাহ ব্যবস্থাকে মাল্টি ভাইব্রেটর বলা হয়। মাল্টি ভাইব্রেটর, ঠিক আছে, একটা সংজ্ঞা দেয়া আছে। আর স্থায়ী মাল্টি ভাইব্রেটরকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ। আসলে এগুলা হচ্ছে সবগুলাই মেমরি উপাদান, ঠিক আছে। আমরা এখন রেজিস্টার পড়বো, রেজিস্টার পড়ার সুবিধার্থে আমাদেরকে এই যে এটা আর কি ফ্লিপ ফ্লপ নিয়ে একটু আলোচনা করতে হবে, মানে ফ্লিপ ফ্লপটা জানতে হবে, না হলে আমরা রেজিস্টারটা বুঝতে পারবো না, ঠিক আছে। এই যে এখানে কিছু জিনিস দেয়া আছে, দেখো এই যে ফ্লিপ ফ্লপ লজিক গেট দ্বারা তৈরি এক ধরনের ডিজিটাল বর্তনী যা বাইনারি 0 এবং 1 কে সংরক্ষণ করতে পারে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে ফ্লিপ ফ্লপে আমরা যখন কোনো ইনপুট দিব, ঠিক আছে, ওইটা হচ্ছে অনির্দিষ্ট কাল দ্বারা সংরক্ষিত থাকে, ঠিক আছে। কারণ আমরা যদি মানে ফ্লিপ ফ্লপে আমরা কোনো একটা সংখ্যা যদি আমরা সংরক্ষণ করলাম, ঠিক আছে, সংরক্ষণ করার পর যদি আমরা ইনপুট ডেটাটা আবার সরিয়ে নেই, ঠিক আছে, তো মানে ওইটা আর কি ওইখানে সংরক্ষিত হয়ে থাকবে,
ঠিক আছে। আবার আমরা যখন আরেকটা ইনপুট যতক্ষণ না দিব ততক্ষণ আউটপুটটা আর কি চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে ইনপুটটা আমরা সরিয়ে নিলেও আউটপুটটা আগের আউটপুটটাই থেকে যাচ্ছে। হুম। আচ্ছা ভাইয়া, এটা দ্বারা মূলত কি কাজ করা হয়? মানে এটা কাজ বিট বিট সংরক্ষণ করে, তাই না ভাইয়া? হ্যালো। আচ্ছা শোনো, হ্যাঁ, এটা কি কাজে ব্যবহার হয়? মানে এটা হুম, এটা হচ্ছে তোমাদের মেমোরি উপাদান। ঠিক আছে, মানে ফ্লিপ ফ্লপটাই হচ্ছে তোমাদের এই যে আমরা যে মানে রেজিস্টার পড়বো একটু পর। ঠিক আছে, এই যে ফ্লিপ ফ্লপ এগুলো হচ্ছে এক একটা তোমাদের মানে মেমোরি, কম্পিউটারের যে মেমোরি, এটাতে আমরা তো অবশ্যই তথ্য ধারণ করবো, তাই না? ঠিক আছে, এখন তথ্য মানে ধারণ। ভাইয়া বিট বলো। সংরক্ষণ করে, তাই না? হ্যাঁ, বিট সংরক্ষণ করে। এইটাই আমরা মেমোরিতে কোনো কিছু তো অবশ্যই সংরক্ষণ করে রাখি। ঠিক আছে, এই সংরক্ষণ করার জন্যই আর কি ফ্লিপ ফ্লপটা। ব্যবহার করা হ্যাঁ, এখন ফ্লিপ ফ্লপ, কে- এই যে ফ্লিপ ফ্লপ, কয়েকটা ফ্লিপ ফ্লপ আছে, এস আর ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, এখানে কয়েকটা ফ্লিপ ফ্লপ দেওয়া আছে। ঠিক আছে, এগুলো নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, এখান থেকে আমি এমসিকিউ রিলেটেড জিনিসগুলো একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, এস আর ফ্লিপ ফ্লপ হচ্ছে সরলতম ফ্লিপ, আর এখানের এস দ্বারা হচ্ছে সেট এবং আর দ্বারা রিসেট বোঝানো হয়। এটা হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এস আর ফ্লিপ ফ্লপ দ্বারা কিন্তু সেট রিসেট বোঝানো হয়। আর এখানে হচ্ছে আউটপুট অবস্থাকে 1 করাকে বলা হচ্ছে সেট, আর আউটপুট অবস্থাকে 0 বা লো করাকে বলা হচ্ছে রিসেট। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? ঠিক আছে, ফ্লিপ ফ্লপ কিন্তু এই যে ল্যাচ দ্বারা তৈরি হয়। ঠিক আছে, যে এখানে আমরা দুই ধরনের ল্যাচ পড়বো, ন্যান্ড ল্যাচ আর হচ্ছে নট ল্যাচ। ঠিক আছে, ন্যান্ড ল্যাচটা তোমরা দেখো, ন্যান্ড ল্যাচটা আসলে কি রকম। এখানে ন্যান্ড ল্যাচটা তোমরা এখানে দেখো, ন্যান্ড ল্যাচে আমরা এখানে একটা, এটা কোন গেট বলো তো? ন্যান্ড গেট, ঠিক আছে না? এখন ন্যান্ড গেটে আমরা এখানে দেখো একটা ইনপুট দিছি, ঠিক আছে, এস। ঠিক আছে, আমরা যে এই ইনপুটটা দিচ্ছি, এই ইনপুটটা তো এখানে গেল, তারপরে তো আমরা একটা আউটপুট পাবো। ঠিক আছে, আর এখানে কিন্তু রিসেট আর একটা ইনপুট দেয়া আছে। কারণ এর যে আমরা আউটপুটটা পাবো, ঠিক আছে, এর আউটপুটটা কিন্তু আমরা এই যে এস এর আরেকটা ইনপুট হিসেবে আমরা ইউজ করতেছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে এটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা, এখানে কিউ কিউ বার দেয়া আছে, তার মানে কি বুঝবা? যদি কিউ এর মান 1 হয় মানে তাহলে একবার ওটা না, মানে এইটা ওইটার কমপ্লিমেন্ট। ঠিক আছে, যদি আমরা কিউ এর মান যদি 1 পেয়ে যাই তাহলে কিউ বারের মান অবশ্যই কি হবে? 0 হবে। 0। এইটা দ্বারা কিন্তু এখানে এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, এখন এটার আমি একটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এস আর ফ্লিপ হবে, এখানে আমরা 0 দিলাম, এখানে 0 দিলাম, এখানে দেয়া আছে অনিশ্চিত। ঠিক আছে, এটা কেন? এটা কেন তোমাদেরকে এটার অ্যান্সারটা দেখো, যখন আমরা এস এ আমরা একটা 0 দিলাম, ঠিক আছে কিনা? ঠিক আছে, আর আর এ কত দিব? আমরা 0 দিব। ঠিক আছে, তাহলে এইটা দেখো, যখন আমরা এখানে 0 দিচ্ছি, আবার এই 0টা মানে তোমাদের এইটা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কি হয়? 1 হবে। 1 হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। 1 হবে। আচ্ছা, 1 যদি হয় তাহলে দেখো এইটার আউটপুট কত হবে? 1 হবে, আর এইটারও আউটপুট কত হবে? 1 হবে। কিন্তু তোমরা দেখো এখানে বলা আছে যে কিউ আর কিউ বার কি হবে? এদের কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এরা কি কমপ্লিমেন্ট হইলো? এটা তো ইকুয়াল হয়ে গেল, সমান সমান হয়ে গেল। সমান সমান হয়ে গেল। তার মানে এই সূত্রটা কি ওরা মানছে? না। না, এই জন্যই আমাদের এইখানে দেখো অনিশ্চিত লেখা আছে। দেখো এখানে কিন্তু অনিশ্চিত লেখা আছে, এর এক্সাক্ট যে কারণ ওইটা আমি কিন্তু দেখাই দিলাম। অনিশ্চিত হওয়ার কারণ হচ্ছে এটা। ঠিক আছে, তারপর তার মানে সূত্রটা মিলে না এই জন্য। হ্যাঁ, সূত্রটা মিলে নাই বলতে মানে এই যে ওদের আর কি এইখানে আমরা কোনো মান আমরা বের করতে পারবো না। ঠিক আছে, এইটার সমাধানটা করার জন্যই আমাদের এখানে এই যে জে কে ফ্লিপ ফ্লপের আবির্ভাব। ঠিক আছে, জে কে ফ্লিপ ফ্লপে আমরা এই যে এইটার সমাধান করে ফেলি। কিভাবে সমাধান করে ফেলি? এই যে এখান থেকে এর একটা আউটপুট থেকে এখানে আরেকটা ইনপুট দেই, এখানে মানে দুইটা একটা কমন ইনপুট নিয়ে এখানে ক্লক পালস দেওয়া হয়, এই জিনিসগুলো কিন্তু করা হয়। আচ্ছা, আমরা আগে ওইটা দেখি। ঠিক আছে, তারপর এগুলাও দেখো তোমরা,
এখানে যখন আমরা আরেকবার যদি 0 দিব, তার মানে বুঝতে পারতেছি একটা আউটপুট এখানে 1 হবে, ঠিক আছে কিনা? এখানে 0 হলেই আউটপুট কত হবে? 1 হবে। এই 1টা আবার এখানে আসবে, 0 1 গুণ করলে কত হবে? 0, তারপরে এখানে হবে 1। এই যে এরকম দেয়া আছে। এখানে দেখো হুম কিউ হচ্ছে 1, বাকি সকল ক্ষেত্রে কিন্তু কিউ2 টা মানে কিউ বার, যেটা কিউ বারটা কিন্তু 0 হবে। আবার এখানে 1 0 করার কারণেও এখানে 0 আসলো, 0 কারণ যে কোনো একটা ইনপুট যখন আমরা কত দিচ্ছি, যে কোনো একটা ইনপুট আমাদের 0 হলে কি আউটপুট কত হয়? 1 হয়, 1 ঠিক আছে? হবে। কিন্তু আমরা এটা 1টা আমাদের কার ক্ষেত্রে? এস এর ক্ষেত্রে 1 না, তাহলে কিউ এ আমরা কি হ্যাঁ পাবো? 0 পাবো কিনা? এই জন্য আমাদের এখানে দেখো 0 আছে, ঠিক আছে? এখন অপরিবর্তিত জিনিসটা কি এটা আমি একটু দেখাই। আমরা যখন এইখানে 1 দিচ্ছি, এইখানে 1 দিচ্ছি, তখন কি হয়, কি ঘটনা ঘটে দেখো। এখানে যখন আমরা 1 দিচ্ছি তখন আমরা এখানে কি পাবো? 1 0 0 পাবো। 0 0 পাবো, ও নট হ্যাঁ, করলে তো হ্যাঁ 0ই। তার মানে নট হলে 0 পাবো। হ্যাঁ, আগেরটার ক্ষেত্রে আমরা কিউ এ 0 পাইছিলাম, তার মানে কিউ বারে আমরা কত পাইছিলাম? 1 পাইছিলাম না? কিউ এ 0 মানে কি? কিউ বারে জি 1। ভাইয়া। এইটার হুম ক্ষেত্রে যখন আমরা 1 1 দিলাম, এই ক্ষেত্রেও তোমরা দেখো যেটা কিউ 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 এ আমরা কত পাচ্ছি দেখো তো। এখানে 1 দিলে কিউ আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি না? হ্যাঁ জি ভাইয়া। এই যে 0 পাচ্ছি, তার মানে কি কিউ বারে আমরা কত পাবো? 1 পাবো না? পাবো কি না? হুম কারণ এই যে হ্যাঁ এখানে জি আমরা 1টা আবার কমপ্লিমেন্ট হয়ে এখানে 0 হয়ে যাবে। আচ্ছা 0 হবে। দেখো, আগের ক্ষেত্রে আমরা 0টা 1 পাইছি, ঠিক আছে? হুম পরের ক্ষেত্রে আমরা 0 হুম আর 1 পেলাম। কিভাবে জানো? এই যে দেখো এখানে দেখাই, এখানে আমরা একটা 1 ইউজ করছি, 1টা ইউজ করার কারণে আমাদের এইখানে আমরা পাইছিলাম 0, ঠিক আছে? এখন হুম 0 আর এখানে আগের একটা 0, 0 0 0 কমপ্লিমেন্ট মানে 1। হুম হুম আচ্ছা তো তোমরা বুঝছো কি এটা? তাহলে জি আগে ভাইয়া। 0 1, পরে আমরা 0 1 পাইলাম, তার মানে 1 1 যখন আমরা ইউজ করলাম তখন আমাদের যে আউটপুট ওইটা কি থাকতেছে? অপরিবর্তিত থাকতেছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? হুম হুম, এইটাই হ্যাঁ হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এসআর ফ্লিপ ফ্লপের এটা হচ্ছে ন্যান্ড ল্যাচ, ঠিক আছে? আচ্ছা, তারপরে নর ল্যাচ দেয়া আছে। নর ল্যাচের ক্ষেত্রেও একবারে সেম, এই জন্য এই জিনিসটা আমি আরেকটু দেখাচ্ছি না, তোমরা একটু দেখবা, এটা কিন্তু দেখলে আচ্ছা, তোমরা এখন আমার কথা শুনতে পাচ্ছো? একটু রেসপন্স জি করো। ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, তোমাদের ফোনে কি সবার গুগল মিট কি আছে? মানে কেউ কি গুগল মিটে ক্লাস নেয় আমাদের টিচারদের মধ্যে? হ্যালো, জি ভাইয়া, কি বলতেছেন? গুগল মিট, হ্যাঁ গুগল গুগল তো কেউ ক্লাস নেই। গুগল মিটের কথা একজন বলছিল তো, আমি গুগল মিটে নিতে চাইলাম, কিন্তু ভাবলাম যে তোমাদের গুগল মিট ইনস্টল করা আছে কিনা, এই জন্য আর কি নেওয়া হইলো না। আচ্ছা, এখানে ফ্লিপ ফ্লপ সম্পর্কে আরো আলোচনা আছে, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, এরকম আলোচনা আছে, টি ফ্লিপ ফ্লপ, সবগুলো নিয়ে আলোচনা আছে, ঠিক আছে? এখন এমসিকিউ জি এগুলো কি ভাইয়া। আমাদের জন্য দরকার? হ্যাঁ, এগুলো দরকার বলতে, শোনো, এগুলোর মধ্যে যেটা এমসিকিউ রিলেটেড, আমি যেমন একটা দেখাই দিলাম, ঠিক আছে? তারপরে বললাম যে হুম ন্যান্ড লসটার মতোই নরল্যাচ, ঠিক আছে? এরকম তোমরা হুম এগুলোর ভিতরে দেখো কিছু এমসিকিউ আছে যেগুলো তোমরা দেখলেই পেয়ে যাবে, ঠিক আছে? বোঝানো যতটুকু এটা আমি কিন্তু একটু বুঝাই দিছি। এগুলো অবশ্যই দরকার আছে বলতে এগুলার মানে মাঝে অনেক এমসিকিউ আছে, ঠিক আছে? তোমাদের যে এমসিকিউ এর একটা পিডিএফ দেওয়া আছে, ওইটা কি আছে সবার কাছে? হ্যাঁ ভাইয়া আছে। হ্যাঁ, ওইটাতে কিন্তু অনেক এমসিকিউ দেওয়া আছে 900-র মতো, ঠিক আছে? ওইগুলো পড়লে তোমরা হুম অনেক কমন পাবা আর কি। আচ্ছা, আমরা একটু রেজিস্টার নিয়ে একটু পড়ি, ঠিক আছে? এখন আমরা ফ্লিপ হুম ফ্লপটা আমাদের পড়ার মেইন কারণ হচ্ছে রেজিস্টারটা পড়া, ঠিক আছে? হুম রেজিস্টারটা হচ্ছে কিছু ফ্লিপ ফ্লপে তৈরি বর্তনী,
যা বাইনারি ডেটা ধারণ করতে পারে। ঠিক আছে, তারপরে এখানে আরেকটা জিনিস আমি লেখা আছে আমার, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এন বিট রেজিস্টারে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে। এমসিকিউ দেখো, আমি কিন্তু দাগায় রাখছি। এন বিট রেজিস্টারে এন সংখ্যক ফ্লিপ ফ্লপ থাকে। ঠিক আছে, আর ফ্লিপ ফ্লপ কিন্তু বাইনারি বিট সংরক্ষণ করতে পারে একটি করে। ঠিক আছে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ কয়টা বাইনারি বিট সংরক্ষণ করতে পারে? একটা। ঠিক আছে, এটা দেখে রাখবা। হুম। তারপর হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের প্রকারভেদ গুলো আমরা একটু দেখি। রেজিস্টারটা প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে গঠনের ভিত্তিতে, কাজের ভিত্তিতে। গঠনের ভিত্তিতে হচ্ছে প্যারালাল, আর একটা হচ্ছে শিফট। কাজের ভিত্তিতে হচ্ছে অ্যাকিউমুলেটর, মেমোরি অ্যাড্রেস, তারপর হচ্ছে ইনস্ট্রাকশন। ঠিক আছে, এগুলা একটু দেখতে হবে। তারপর এই যে ক্লক পাল সম্পর্কে দেওয়া আছে, এগুলো তোমাদের আর কি মানে এই যে জ্ঞানমূলক প্রশ্ন থাকে না, ওই রকম গুলোর জন্য দরকার ছিল, কিন্তু তোমাদের তখন এমসিকিউ গুলো না, আর কি ছোট এতটা ছোট কোশ্চেন আছে। দরকার নাই। আর প্যারালাল প্যারালাল আর ওই যে শিফট, এটা আমরা একটু দেখে নিই। প্যারালালটার ক্ষেত্রে তোমাদের মেইন থিমটা দেখো, যে রেজিস্টারের সাহায্যে একটি কমন পালসের সাথে সব বিট লোড করা হয়। ঠিক আছে, কি থাকে? একটা কমন পালস। ঠিক আছে, কমন একটা ক্লক পালসের সাথে সব বিট লোড করে দেওয়া হয়, এটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। আর তোমাদের যেটা শিফট রেজিস্টার, শিফট রেজিস্টারটা কি? যে রেজিস্টারে বাইনারি ডেটাকে বাম দিকে ডান দিকে উভয় দিকে সরাতে পারে তাকে বলা হচ্ছে শিফট রেজিস্টার। শিফটটা কি মানে? শিফট মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। ঠিক আছে, এটার কিন্তু কাজটা এরকম, বাম দিকে ডান দিকে মানে যে কোনো দিকে সরাতে পারে, এই জন্য শিফট শিফট রেজিস্টার। আর শিফটটা আমরা কি দিয়ে তৈরি করি? ডি ফ্লিপ ফ্লপ বা জেকে ফ্লিপ ফ্লপ দ্বারা আমরা শিফট রেজিস্টারটা তৈরি করতে পারি। ঠিক আছে, এইটা কিন্তু এমসিকিউ। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু এমসিকিউ দেয়া আছে, তোমরা দেখো। কাজের ভিত্তিতে যে রেজিস্টার গুলোর আমরা শ্রেণী বিভাগ করলাম ওইগুলো একটু দেয়া আছে। অ্যাকিউমুলেটর যেটা যেটা হচ্ছে গাণিতিক যুক্তিমূলক অপারেশনের ফলাফল। আর আমরা জানি রেজিস্টার কি? অস্থায়ীভাবে ডেটাগুলো জমা রাখে, অস্থায়ীভাবে, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর হচ্ছে অ্যাকিউমুলেটর হচ্ছে গাণিতিক বা যুক্তিমূলক অপারেশনের যে ফলাফলটা ওইটা রেজিস্টারে জমা করবে। আর মেমোরি বাফার হচ্ছে মেমোরি থেকে কোন একটা ডেটা, যেটা আমরা মেমোরি থেকে যে ডেটাটা দেখবো বা মেমোরিতে যে ডেটাটা প্রেরণ করব, ঠিক আছে, এই যে ডেটাগুলো এগুলো অস্থায়ীভাবে জমা রাখে। আর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার হচ্ছে যে স্থান, মানে যে স্থানে যেটা মানে সংরক্ষণ করবে আর কি। তারপর হচ্ছে প্রোগ্রাম কাউন্টার এবং ইনস্ট্রাকশন পয়েন্ট। ঠিক আছে, একটি নির্দিষ্ট নির্দেশ কার্যকর হওয়ার পর পরবর্তী নির্দেশ স্মৃতির কোন অ্যাড্রেস থেকে গ্রহণ করতে হবে তা পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। আর স্ট্যাক পয়েন্ট, স্ট্যাক পয়েন্ট মানে দেখো সিপিইউ তে মনে করো কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, ঠিক আছে, তারপরে তুমি আরেকটা কাজ শুরু করলা, তখন ওইটা পূর্বের যে কাজটা ছিল ওইটাকে একটা স্ট্যাকের টপ পয়েন্টের মধ্যে ওইটা রেখে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাক পয়েন্টার। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ফ্ল্যাগ রেজিস্টার বা স্ট্যাটাস, এটা হচ্ছে এই রেজিস্টারটা অন্যান্য রেজিস্টারের অবস্থাটা নির্দেশ করবে। ঠিক আছে, এই জন্য ফ্ল্যাগ রেজিস্টার বলে। এটা কিন্তু ভালো একটা এমসিকিউ। ঠিক আছে, অন্যান্য রেজিস্টারের অবস্থান নির্দেশ করে কোন রেজিস্টার? ফ্ল্যাগ রেজিস্টার। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, যে রেজিস্টার মাইক্রোপ্রসেসরে চলতি নির্দেশ বা ইনস্ট্রাকশন গুলো আর কি সংরক্ষণ করে রাখে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ঠিক আছে, রেজিস্টার সম্পর্কে আলোচনা মূলত এরকমই। আর হচ্ছে তোমাদের কাউন্টার সম্পর্কে আরেকটু আলোচনা করি। ঠিক আছে, কাউন্টারটার একটু ধারণা দেই। কাউন্টার একটা ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, এখানে এই যে এখানে সংজ্ঞাটা তোমরা একটা দেখো, কাউন্টার হচ্ছে কি ডিজিটাল ডিভাইস, এক প্রকার সিকোয়েন্সিয়াল সার্কিট। তার ইনপুট পালস ব্যবহারের মাধ্যমে পূর্বে নির্দেশিত নির্দিষ্ট পরিমাণ পর্যায়ক্রমিক আউটপুট যোগ দেয়। মানে আর কি মেইন কথা, তোমরা কি করবা, কাউন্টার মানে কি? এটা একটা কাউন্ট করে। ঠিক আছে, তারপরে দেখো কাউন্টারে সর্বাধিক যতগুলো সংখ্যা গুনতে পারে তাকে মডিউলাস বলা হয়, এটা মনে রাখবা। আর কাউন্টার ইনপুট পালসকে কাউন্টার পালস বলে। একটা বিষয় হচ্ছে কাউন্টার শুধুমাত্র বাইনারি সংখ্যা গুনতে পারে। আর একটা বিষয় হচ্ছে এটি একটি এন বিট বাইনারি কাউন্টার থেকে 0 থেকে 2n-1 পর্যন্ত গুনতে পারে, কারণ এন সংখ্যক ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, এটা কিভাবে? কারণ একটা ফ্লিপ ফ্লপ কয় বিট বাইনারি গুনতে পারে বলো তো? একটু আগে কিন্তু পড়াইলাম, একটি এক বিট। ঠিক আছে, তো ওই জন্য আর কি, কারণ এটা হচ্ছে দেখো একটি এন বিট বাইনারি কাউন্টার 0 থেকে 2n-1 পর্যন্ত গুনতে পারে। আর যেহেতু এনটা বিট আছে তার মানে আমরা এন সংখ্যক ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা ওইভাবে মনে রাখবা।
আচ্ছা, তারপরে এখানে ইনপুটের উপর ভিত্তি করে দুই প্রকার কাউন্টার এখানে দেয়া আছে, সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস। এখানে সংজ্ঞা দেয়া আছে কিছু। সিনক্রোনাসের উদাহরণ দেওয়া আছে রিং কাউন্টার, এমওডি, 10 কাউন্টার। অ্যাসিনক্রোনাসের উদাহরণটা দেখে নিবা একটু, রিপল কাউন্টার। ঠিক আছে, রিপল কাউন্টার হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, এরকম এটার ভিতরে কিন্তু আরো ছোট ছোট এমসিকিউ আছে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। ঠিক আছে, আমাদের অধ্যায়টা কিন্তু মোটামুটি শেষ। না, মোটামুটি না, সবগুলো বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তোমরা একটু দেখে নেবা। আর তোমাদের পরীক্ষাটা হচ্ছে মঙ্গলবার রাতে। ঠিক আছে, এখন কি কোনো প্রশ্ন আছে তোমাদের? ভাইয়া পরীক্ষাটা আজকে কোন যে কোন পাঠটুকু ইয়ের মধ্যে পড়ালেন হবে সেটা এটা? মানে করে না? হ্যাঁ, আজকে যেটুকু পাঠ পড়ানো হয়েছে এতটুকুর মধ্যে পরীক্ষা। ঠিক আছে, মানে ভাইয়া ভাইয়া আজকে হচ্ছে যতটুকু যে পড়ানো হয়েছে হ্যাঁ হ্যাঁ, আজকে যতটুকু পড়ানো হয়েছে, কারণ এর আগের পাঠটা তোমরা পরীক্ষা দিয়ে দিছো। আচ্ছা, তোমরা একটা শুধু বলো যে আইসিটি হবে? হ্যাঁ, শুধু আইসিটি ওই দিন পরীক্ষা, কারণ ওই দিন আর কোনো পরীক্ষা নেই। বাকি পরীক্ষাগুলো তোমাদের শুক্রবার হয়। আর হ্যাঁ তোমরা হ্যাঁ একটা বিষয় সেটাই। বলো যে তোমাদের কি মানে আজকে যেটা পড়লাম এতটুকু পার্টের পরীক্ষা নিলে ভালো হবে, নাকি মানে পুরা এই অধ্যায়টার পরীক্ষা নিলে ভালো হবে? এটা তোমরা বলো, তোমাদের উপর নির্ভর করতেছে, কারণ তোমরা কতটুকু পড়তে পারতেছো এটাই হচ্ছে ব্যাপার। আজকে যতটুকু পড়াইছেন ওইটুকু থেকে নিলে ভালো হবে। হুম, অতটুক থেকে ভাইয়া নিলে দেখা গেছে তাহলে অধ্যায়টা তো যথেষ্ট বড়, তো হ্যাঁ। একসাথে জি নিতে গেলে হয়তো জি ভাইয়া। কম্পিটিশনের আচ্ছা, মধ্যে হয়ে যায়। তাহলে তোমরা মঙ্গলবারে এই পরীক্ষাটা দিয়ে দাও। ঠিক আছে, তারপরে তোমাদের এই অধ্যায়টা নিয়ে আরেকটা তাহলে পরীক্ষা নিতে হবে। এটা পরে পরে তোমাদেরকে জানাই দেওয়া হবে। এখন আর সম্ভব না, ক্লাস শেষ করার পর তাহলে সবগুলো। আচ্ছা ভাইয়া, শুধু কি তৃতীয় অধ্যায়ের উপরে পরীক্ষাটা হবে? না, তৃতীয় অধ্যায়ের আজকে যতটুকু পড়াইলাম এতটুকুর উপর, মানে সংখ্যা পদ্ধতির পর পর থেকে আর কি, বুলিয়ান আলজেব্রার ওই দিক থেকে এত একবারে লাস্ট। মঙ্গলবার দিন পরীক্ষা? মঙ্গলবার পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ভাইয়া তাহলে টাইম বলে দিন, আর হচ্ছে যে আমরা এটার উপরে হ্যাঁ হ্যাঁ, প্রস্তুতি নিয়ে রাখি। এগুলা তোমাদেরকে বলে দেওয়া হবে। আর তোমরা এটা ধরে নাও যে রাতে পরীক্ষা হবে আর কি। রাতে কয়টায় এটা তোমাদেরকে জানাই দিবে। ঠিক আছে, রাত্রে 8টা বা 9টা একটা হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমাদেরকে জানাই দেওয়া হবে। সাগর ভাইয়া তো নাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তোমরা সবাই। ক্লাসে শেষ করে জি দিচ্ছি। ভাইয়া। ঠিক আছে। আসসালামু ও, আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম ভাইয়া, ভালো ওয়ালাইকুম থাকবেন। আসসালাম। আচ্ছা ভাইয়া ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলতেছি আজকে মানে যে মাঝখানে অংশ থেকে এখানে পড়াইছেন এতটুকু থেকে তো লাস্ট পর্যন্ত আসবে পরীক্ষায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এতটুকুর মধ্যেই প্রশ্ন আসবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ভাইয়া আসসালামু ভাইয়া, আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলেন। বলছি ভাই, আমি তো লাস্টে জয়েন করছি তা। রেকর্ডিংটা আচ্ছা আপলোড করে বলো। দেওয়া হবে আজকে, বুঝছো? ও, লিংকটা দিয়ে দেওয়া হবে গ্রুপে। ঠিক আছে, গ্রুপে নজর রাখবা। আচ্ছা। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। কি? ভাইয়া যে গেটের আগে যে সংখ্যা পদ্ধতি গুলো আছে ওগুলো তো প্রিভিয়াস ক্লাস হয়ে গেছে, ওগুলো সহ নাকি জাস্ট না, এই যে গেট থেকে শুরু হবে? পরীক্ষায় ওগুলা থাকতেছে না। মানে এই যে পরীক্ষার ওইটাতে ওগুলা থাকতেছে না, এটাতে শুধুমাত্র আজকে যতটুকু পড়ানো হয়েছে এতটুকু। হ্যাঁ, আজকে ও তো গেট আচ্ছা থেকে ঠিক আছে। পড়াইছেন হ্যাঁ, আজকে এখান শুধুমাত্র থেকেই তো, গেট তাই না? থেকেই পড়াইছি। হ্যাঁ। ভাইয়া আচ্ছা আনুমানিক ঠিক কত আছে। মার্কসের একটা পরীক্ষা হবে? ও কত মার্কে? তোমাদের যতটুকু হয় 20 মার্কের পরীক্ষা হয় না, 20টা এমসিকিউ, এতটুকুই হবে। ও আচ্ছা। ও আচ্ছা। হ্যাঁ, হুম, আমি তো হচ্ছে 200-300 মার্কস। ঠিক না আছে। না। ওরে বাবা। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা।